স্বাগত সবাইকে এই চ্যানেলের প্রথম অডিও বুকে। আমরা জানি এটা ফেব্রুয়ারি মাস, গতকাল 21শে ফেব্রুয়ারি গিয়েছে, তো সব দিক মিলিয়ে আমাদের প্রথম অডিও বুকটি হচ্ছে আরেক ফাল্গুন নিয়ে। জহির রায়হান রচিত 1968 সালে প্রকাশিত এই উপন্যাসটি হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের জন্য রচিত প্রথম উপন্যাস। তার আগে আমরা আমাদের লেখক জহির রায়হানকে নিয়ে কিছুটা বলবো, যেহেতু ওনাকে ট্রিবিউট করে এবং ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই আয়োজন। তো আমরা জহির রায়হানের কথা যদি বলি, উনি 1935 সালে ফেনীতে জন্মগ্রহণ করেন। উনি একাধারে চলচ্চিত্র নির্মাতা এবং লেখক ছিলেন। তার প্রকৃত নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ এবং তিনি আদমজী পুরস্কার লাভ করেছেন হাজার বছর ধরে উপন্যাসটির জন্য, এবং 1972 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার রচিত অন্যান্য উপন্যাসগুলো হচ্ছে শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী, আর কতদিন, কয়েকটি মৃত্যু। আর তার পরিচালিত সিনেমাগুলো হচ্ছে সোনার কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা। তো চলুন শুরু করা যায় এই অডিও বুকটি। কেউ যদি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনার পড়াটাও হয়ে যাবে একই সাথে, শোনার সাথে সাথে। এক্ষেত্রে আপনার দুটো কাজ হয়ে যাচ্ছে। আর যারা অন্য কাজের ফাঁকে ফাঁকে শুনছেন, অফিস কিংবা ভার্সিটিতে যাওয়ার পথে শুনছেন, তাদের জন্য অডিও ভার্সন তো রইলই। তো আমি শুরু করছি। আরেক ফাল্গুন, জহির রায়হান। একটু পরে হোস্টেলের ভেতরে কয়েকটা কাঁদুনে গ্যাস ছুঁড়ে মারলো ওরা। মেডিকেলের ছেলেরা বোকা নয়, তারা সব জানে। কাঁদুনিগুলো ফাটবার আগে সেগুলো তুলে নিয়ে পরক্ষণে পুলিশের দিকে ছুঁড়ে মারলো তারা। রাস্তায় অপাশে কতগুলো ছোট ছোট রেস্তোরাঁ আর হোটেল ছিল। পুলিশের কর্তারা তার পেছনে গিয়ে কিছুক্ষণের জন্য আশ্রয় নিল। মেডিকেলের পশ্চিম পাশ দিয়ে যে রাস্তাটা অ্যাসেম্বলি হাউস ছুঁয়ে রেসকোর্সের দিকে গেছে, সে রাস্তায় মুড়ে জিপ গাড়ি সহ জনৈক এমএলএ কে তখন ঘিরে দাঁড়িয়েছে একদল ছেলে। বেচারা এমএলএ তাদের হাতে পড়ে জলে ভেজা কাকের মতো ঠক ঠক কাঁপছিল আর অসহায়ভাবে তাকাচ্ছিল এদিক সেদিক। আশেপাশে যদি একটা পুলিশও থাকতো। ছেলেরা জিপ থেকে নামালো তাকে। একটা ছেলে তার আচকানের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে হ্যাচকা টানে ছিঁড়ে ফেললো পকেটটা। আরেকটা ছেলে চিলের মতো ছো মেরে তার মাথা থেকে টুপিটা তুলে রাস্তায় ফেলে দিল। লোকটা মনের খুব মনে রেখে বিড়বিড় করে বলল, আহা, করছেন কি, করছেন কি? আমি আর বরকত মাইকের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বরকত বলল, দাঁড়াও, আমি একটু আসি। বলে গেটের দিকে, যেখানে ছেলেরা জটলা বেঁধে তখনও স্লোগান দিচ্ছিল, সেদিকে এগিয়ে গেল সে। সূর্য তখন হেলে পড়েছিল পশ্চিমে। মেঘহীন আকাশে দাবানল জ্বলছিল। গাছে গাছে সবুজের সমারোহ, ডালে ডালে ফাল্গুনের প্রাণ বন্যা। অকস্মাৎ সকলকে চমকে দিয়ে গুলির শব্দ হলো। ফিরে তাকিয়ে দেখলাম একটা ছেলের মাথায় খুলি চরকির মতো ঘুরতে ঘুরতে প্রায় 30 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। আরেকটি ছেলে যেখানে দাঁড়িয়েছিল মুহূর্তে সেখানে লুটিয়ে পড়ল। আরেক প্রস্থ গুলি ছোড়ার শব্দ হলো একটু পরে। আরেক প্রস্থ। একটা ছেলে তার পেটটাকে দু হাতে চেপে ধরে হুমড়ি খেয়ে এসে পড়ল 12 নম্বর ব্যারাকের বারান্দায়। চোখ জোড়া তার ফ্যাকাশে হতবিহ্বল। আরো 3টি ছেলে বুকে হেঁটে সে বারান্দায় গিয়ে এগিয়ে গেল। তাদের কারো হাতে লেগেছে গুলি, কারো হাঁটুতে। বরকতের গুলি লেগেছিল উরুর গোড়ায়। রক্তে সাদা পাজামাটা ওর লাল হয়ে গিয়েছিল। আমরা 4 জনে ধরাধরি করে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। পথে সে স্বাভাবিকভাবে কথা বলছিল। বলেছিল, তোমরা ঘাবড়িও না, উরুর গোড়ায় গুলি লেগেছে, ও কিছু না, আমি সেরে যাব। সে রাতে অতিরিক্ত রক্তক্ষরণ
রক্তক্ষরণে মারা গিয়েছিল সে। অনেকক্ষণ পর কবি রসুল ঘাম, কি গভীর বিষাদে ছেয়ে গেছে তার মুখ। একটু পরে বিষাদ দূর হয়ে সে মুখ কঠিন হয়ে এলো। অ্যানাটমির ক্লাসটা শেষ হতে নার্সেস কোয়ার্টারে মালতীর সঙ্গে দেখা করতে গেল সালমা। মালতী তখন স্নান সেরে মাথায় চিরুনি বোলাচ্ছিল বসে বসে। তাকে আসতে দেখে মৃদু হেসে একখানা চেয়ারে গিয়ে দিয়ে বলল, বসো। সালমা বসল। মালতী বলল, ক্লাস থেকে এলে বুঝি? সালমা সায় দিল, হ্যাঁ। তারপর বলল, এ মাসের টাকাটা নিতে এলাম। মালতী বলল, বসো, দিচ্ছি। চিরুনিটা নামিয়ে রেখে সুটকেসটা খুলে একটা 5 টাকার নোট বের করলো মালতী। তারপর নোটটা সালমার হাতে তুলে দিয়ে মালতী চাপা গলায় আবার বলল, আজকে তোমরা রোজা রাখোনি? রেখেছি। সবাই? হ্যাঁ, সবাই। তুমি রেখেছ? হ্যাঁ। চিরুনিটা আবার তুলে নিয়ে বিছানায় এসে বসলো মালতী। আস্তে করে বলল, তোমরা তো তবু ভোর রাতে খেয়েছ। এখানে আমরা যে কজনই রোজা রেখেছি ভোর রাতে খেতে পারিনি। জানো তো ভাই, চাকরি করি। রোজা রেখেছি শুনলে অমনি চাকরি নট হয়ে যাবে। বলতে গিয়ে ম্লান হাসল সে। রোশনের কোনো চিঠি পেয়েছ? পেয়েছি। কেমন আছে সে? ভালো। তোমার দাদা? গ্যাস্ট্রিক আলসারে ভুগছে। এখন কোন জেলে আছেন তিনি? রংপুর। একটু পরে মালতীর কাছ থেকে বিদায় নিয়ে নার্সেস কোয়ার্টার থেকে বেরিয়ে এলো সালমা। মেডিকেলের গেটে ওর জন্য অপেক্ষা করছিল আসাদ। দূর থেকে ওকে দেখল সে। ওর সঙ্গে একদিনের মেলামেশায় অনেক কিছু জানতে পেরেছে সালমা। ঘরে মা নেই, বাবা আছেন, তিনি খুব ভালো চোখে দেখেন না তাকে। রাজনীতি করা নিয়ে সব সময় গালাগালি দেন। একবার তাকে সাজা দেবার জন্য ইউনিভার্সিটির খরচপত্র বন্ধ করে দিয়েছিলেন। একদিনে তার কাছে অনেক কিছু জানতে পেরেছে সালমা। ছেলেটি জানে শুনে বেশ। কাল ভোর রাতে ভাত খেতে বসে অনেকক্ষণ নানা বিষয় নিয়ে আলোচনা করেছিল ওর সঙ্গে। ওর কথা বলার ভঙ্গিটা অনেকটা রৌশনের মতো, তবে বড় লাজুক। চোখ জোড়া সব সময় মাটির দিকে নামিয়ে রেখে কথা বলে। কাছাকাছি এসে সালমা বলল, আসতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। না, মনে করার কি আছে, পরক্ষণে জবাব দিল আসাদ। সালমা বলল, সেই ইস্তেহারগুলো মুনিম ভাইকে পৌঁছে দিয়েছেন তো? আসাদ বলল, দিয়েছি। কিছুক্ষণ চুপ করে থেকে সালমা আবার বলল, কাল রাতে পেট ভরে ভাত খাননি, এখন খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই? খাইনি কে বলল? পেট ভরেই তো খেয়েছি। শুধু শুধু আপনি। চোখ জোড়া তখনও মাটিতে নামানো। কথা বলতে গেলে হঠাৎ রৌশনের মতো মনে হয়, বিশেষ করে ঠোঁট আর চিবুকের অংশটুকু। সালমা এক দৃষ্টিতে তাকিয়েছিল। পকেট থেকে একটা কাগজের মুড়োক বের করে হাতে তুলে দিল আসাদ। নিন, যে জন্য এসেছিলাম। প্রায় গোটা 50 কালো বেজ আছে এর ভেতর। এতে হবে তো? হ্যাঁ, হবে। সালমা ঘাড় নাড়ল। তাহলে আপনাদের সঙ্গে কাজ আমার আপাতত শেষ। এখন চলি, রাতে আবার দেখা হবে। কালো পতাকার কি হলো? পেছন থেকে প্রশ্ন করলো সালমা। এখনো দর্জির দোকানে। রাতে আপনার সঙ্গে দেখা হচ্ছে, তখন পাবেন। বলে দ্রুত পায়ে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে গেল আসাদ। নীলা, বেনু আর ওদের সঙ্গে একটি অপরিচিতা মেয়েকে এগিয়ে আসতে দেখে ওদের জন্য দাঁড়ালো সালমা। নীলা বলল, কি সালমা, কাল আমাদের হোস্টেলে যাবে বলেছিলে, কই গেলে না তো? চলো, এখন যাবে। সালমা বলল, যাবার ইচ্ছে ছিল, সময় করতে পারিনি। ওদের সঙ্গে পথ চলতে গিয়ে ওর নজরে পড়ল নীলা আর বেনুর পরনে দুটো কুচকুচে কালো শাড়ি। বাতাসে শাড়ির আঁচলগুলো পতাকার মতো পথ করে উঠছে। বাহ, চমৎকার। নীলা অবাক হয়ে তাকালো। কি? ইশারায় দেখিয়ে সালমা জবাব দিল, তোমাদের শাড়ি। হ্যাঁ। নীলা মৃদু হাসল। কালো ব্যাজ পরা ব্যান করেছে, আর তাই আমরা কালো শাড়ি পরেছি। দেখি ওরা আমাদের শাড়ি পরা ব্যান করতে পারে কিনা।
বেনু এতক্ষণ চুপ করে কি যেন ভাবছিল। আসাদ সাহেবকে আপনি কতদিন থেকে চেনেন? সালমা ঠিক এ ধরনের প্রশ্নের জন্য তৈরি ছিল না। ইতস্তত করে বলল, মাত্র 24 ঘন্টা, তাও পুরো হয়নি। কিন্তু কেন বলুন তো? না, এমনি। বেনুর দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে নিয়ে বলল, আপনার সঙ্গে দেখলাম কি না তাই। কথা বলতে বলতে চামেলি হাউসের কাছে এসে পৌঁছলো ওরা। দূর থেকে দেখলো গেটের সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। সালমা বলল, কেউ এলো বোধ হয়। বেনু বলল, গতকালও নাকি চলে গেছে হোস্টেল ছেড়ে। কারা রটিয়ে দিয়েছে 21-এর রাতে পুলিশ হোস্টেল হামলা করবে সে খবর শুনে। সালমা অবাক হলো, তাই নাকি? দুটো সুটকেস আর একটা বেডিং এনে তোলা হলো ছাদের উপর। যে মেয়েটা চলে যাচ্ছিল তার দিকে এগিয়ে নীলা বলল, তুইও চললি বিলকিস? মেয়েটার মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। চোখ তুলে ওদের দিকে তাকাতে পারল না সে। শুধু ইশারায় ও দূরে দাঁড়ানো ভদ্রলোককে দেখিয়ে আস্ত করে বলল, চাচা এসেছে নিয়ে যেতে। বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল তার অসহায় ভাবে। ইউনিভার্সিটিতে এসে প্রথমে মুনিমের খোঁজ করল আসাদ। ভার্সিটির ভেতরটা কালকের চেয়ে আজকে আরো সরগরম। চারপাশে ছেলেরা জটলা বেঁধে ধর্মঘটের কথা আলোচনা করছে। এমনি একটা জটলার পাশে এসে দাঁড়ালো আসাদ। একটা ছেলে বলল, তুমি যা ভাবছো কিছু হবে না, দেখবে কাল রাস্তায় একটা ছেলেকেও বেরুতে দিব না ওরা। আরেকজন বলল, অবাক হবার কিছু নেই, কাল হয়তো কারফিউ দেবে। তৃতীয় জন বলল, আজকেও কি কম পুলিশ বেরিয়েছে নাকি রাস্তায়? পল্টনের ওখানে 4-5 লরি পুলিশ দেখে এলাম। প্রথম জন ওকে শুধরে দিল, তুমি যে একটা আস্ত গবেট তা তো জানতাম না মাহের। আরে ওগুলো পুলিশ নয়, মিলিটারি, ওখানে তাঁবু ফেলেছে। কাল এতক্ষণে দেখবে পুলিশ আর মিলিটারি দিয়ে পুরো শহরটা ছেয়ে ফেলেছে ওরা। দ্বিতীয় জন গম্ভীরভাবে রায় দিল এবার। মুনিমের দেখা পেয়ে আসাদ আর দাঁড়ালো না সেখানে। মধুর রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে আরেক দল ছেলেকে কি যেন বোঝাচ্ছে মুনিম। তেলবিহীন চুলগুলো দস্যি ছেলের মতো নেচে বেড়াচ্ছে কপালের উপর, চোখে মুখে ক্লান্তির ছাপ। আসাদ বলল, তোমায় খুঁজছিলাম মুনিম। কেন, কি ব্যাপার? পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল সে। আসাদ বলল, শুনলাম কাল রাতে তোমাদের বাসায় পুলিশের হামলা হয়েছিল। হ্যাঁ, ঠিক শুনেছ। মুনিম মৃদু হাসল। অবশ্য ব্যর্থ অভিসার, রাতে বাসায় ছিলাম না আমি। ও দূরে দাঁড়িয়ে ওদের আলাপ শুনছিল সবুর। বলল, তোমার কপাল ভালো, ধরা পড়লে কি আর এ জন্মে ছাড়া পেতে? জেলখানায় পচে মরতে হতো। রাতে কোথায় ছিলে? বাইরে অন্য এক বাসায় ছিলাম। বাসায় না হলে সবার বাসায় না হলে? সবুর মৃদু হাসল। না, বাসাতেই ছিলাম। মুনিম ঘাড় নাড়ল। সবুর বলল, আমাকেও দেখেছি আজ রাতে বাইরে কোথাও থাকতে হবে। বাসার আশেপাশে গত কদিন ধরে টিকটিকির উপদ্রব বড় বেড়ে গেছে। মুনিম কি যেন বলতে যাচ্ছিল, সহসা সামনের লন দিয়ে হেঁটে যাওয়া একটি মেয়ের দিকে চোখ পড়তে ডলির কথা মনে পড়ল ওর। ডলির সঙ্গে কয়েকটা মুহূর্তের জন্য দেখা হলেও দেখা করা প্রয়োজন। কয়েক মুহূর্তের জন্য হলেও দেখা করা প্রয়োজন। সবুরের হাত ঘড়িটার দিকে এক পলক তাকালো মুনিম। এর মধ্যে 2টো বেজে গেল। আমাকে একটু ভিক্টোরিয়া পার্ক যেতে হবে। পাগল নাকি? আসাদ রীতিমতো ধমকে উঠল। এখন তুমি ইউনিভার্সিটি এলাকা ছেড়ে কোথাও যেতে পারবে না, বাইরে পা দিলেই ধরবে। ঠিক বলেছ আসাদ, রাহাত সমর্থন জানালো তাকে। এখন এ এলাকার বাইরে যাওয়া ঠিক হবে না আপনার। তাছাড়া নবকুমার আর নবাবপুর হাই স্কুলের ছেলেরা একটু পরে দেখা করতে আসবে। আপনি না থাকলে চলবে কি করে? অগত্যা ডলির সঙ্গে দেখা করার চিন্তাটা মুলতবি রাখল মুনিম। কিন্তু জাহানারাকে একখানা চিঠি না লিখলে নয়। রাহাতের হাত দিয়ে খাতাটা আর আসাদের পকেট থেকে কলমটা টেনে নিয়ে মধুর রেস্তোরাঁর এক কোণে বসে চিঠি লিখতে বসল মুনিম।
গতকাল রাতে আমাদের বাসা সার্চ হয়েছে। খবরটা হয়তো ইতোমধ্যে পেয়েছো। এখন থেকে কিছু দিনের জন্য বাসায় যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। শুনলাম মা খুব কান্নাকাটি করছেন। মাকে সবকিছু বুঝিয়ে সান্ত্বনা দেবার ভার তোমার উপরে রইল। আশা করি এ চিঠি পেয়ে তুমি একবার মায়ের সঙ্গে দেখা করবে আজ রাতে। আর তোমাদের ওখানে যাব না, হোস্টেলে থাকবো। এখানে এসে চিঠিটা শেষ করেছিল মনু। পুনশ্চ দিয়ে আবার লিখলো, কাল রাতে ডলির খবর জানতে চেয়েছিলে, ডলি ভালো আছে। চিঠিখানা একটা ছেলের মারফত জাহানারের কাছে পাঠিয়ে দিয়ে দু হাতে মুখ গুজে কিছুক্ষণ চুপচাপ বসে রইল মনু। মধুর রেস্তোরাঁয় এখন ভিড় অনেকটা কমে গেছে। কিছু ছেলে এদিকে সেদিকে বসে। সদরঘাটের মোড়ে কবি রসুলের সঙ্গে দেখা হয়ে গেল লেখক বজলে হোসেনের। পরনে একটা ট্রপিক্যাল প্যান্ট, গায়ে লিনেনের শার্ট, পায়ে একজোড়া সদ্য পালিশ করা চকচকে জুতো। লেখক বজলে হোসেন যান্ত্রিক হাসি ছড়িয়ে বলল, আরে রসুল যে, কি খবর, কোথায় যাচ্ছ? রসুল বলল, এখানে এক দর্জির দোকানে কিছু কালো কাপড় সেলাই করতে দিয়েছিলাম, নিতে এসেছি। তুমি কোথায় চলেছ? আমি, আমার ঠিকানা আছে, বেরিয়েছি। কোথাও একটু আড্ডা মারা যায় কিনা সেই খোঁজে। এসো না, রিভার ভিউতে বসে এক কাপ চা খেতে খেতে গল্প করা যাবে। চা আমি খাবো না, রোজা রেখেছি, গম্ভীর গলায় জবাব দিল রসুল। তারপর ওর জুতো জোড়ার দিকে কটমট করে তাকালো সে। বজলে ভ্রু কুচকে বলল, রোজা আবার কেন? যতদূর জানি এটা তো রোজার মাস নয়। পরক্ষণে বুঝতে পারলো ব্যাপারটা। ও হ্যাঁ, শহীদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে, তাই না? বলে শব্দ করে হেসে উঠল সে। কিন্তু পর মুহূর্তে কবি রসুলের রক্তলাল চোখ জোড়ার দিকে দৃষ্টি পড়তে মুখটা পাংশুটে হয়ে গেল তার। ভয়ে ভয়ে বলল, কি ব্যাপার, অমন করে তাকিয়ে রয়েছো কেন? কি ভাবছো? তোমার ধৃষ্টতারও একটা সীমা থাকা উচিত। ওর কথা শুনে মুখটা কালো হয়ে গেল বজলে হোসেনের। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, দেখো রসুল, আমরা হলাম সাহিত্যিক। সমাজের ৮-১০টা লোক মিছিল কি শোভাযাত্রা বের করে পুলিশের লাঠি গুলি খেয়ে প্রাণ দিলে কিছু এসে যায় না, কিন্তু আমাদের মৃত্যু মানে দেশের একটা প্রতিভার মৃত্যু। নিজের জ্ঞানগর্ভ ভাষণে অবশেষে তৃপ্তি বোধ করল বজলে হোসেন। ওর কথা শুনে সমস্ত দেহটা জ্বালা করে উঠল কবি রসুলের। আশ্চর্যভাবে রাগটা সামলে নিয়ে বলল, রাস্তার উপর দাঁড়িয়ে এ নিয়ে তোমার সঙ্গে আমি তর্ক করতে চাইনি বজলে। আমার এখন কাজ আছে। আমারও অনেক কাজ, বলে আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না বজলে। চায়ের নেশা পেয়েছে ওর। রিভার ভিউতে যাবে। রিভার ভিউতে বসে এক কাপ চা আর একটা চপ খেয়ে আবার বেরিয়ে পড়লো সে। ডলির সঙ্গে এনগেজমেন্ট আছে। ভাবতে এখন অবাক লাগে বজলের কাল হঠাৎ এমন অপ্রত্যাশিতভাবে ডলি ওর কাছে ধরা দিল কেন? এ কি ওর ক্ষণিক দুর্বলতা, না বজলেকে সে অনেক আগে থেকে ভালোবাসতো? হয়তো কোনোটা সত্য নয়, হয়তো প্রথমটা সত্য। কাল রাতে সিনেমা দেখে ফেরার পথে ডলি যেন বড় বেশি দুর্বল হয়ে পড়েছিল। ঈষৎ কাত হয়ে মাথাটা রেখেছিল ওর কাঁধের উপর। বজলে ওকে আলিঙ্গন করতে চাইলে ডলি বাধা দিয়ে বলেছিল, না, এখন আমায় এমনি থাকতে দাও বজলে। খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিল, কাল যদি তোমাকে ডাকি বেড়াতে বেরোবে তো আমার সঙ্গে? একটু ভেবে নিয়ে ডলি জবাব দিয়েছিল, হ্যাঁ, বেরোবো বিকালে, যদি পারো বাসায় এসো। বাসায় এসে বজলে দেখলো ডলি আগে থেকে সেজে গুজে বসে আছে। পরনে একটা মেরুন রঙের শাড়ি, গায়ে একটা সাদা ব্লাউজ, চুলে আজ খোপা বাঁধেনি ডলি, বিনুনি করে ছেড়ে দিয়েছে পিঠের উপর। বজলে বলল, তুমি দেখেছি তৈরি হয়ে বসে আছো, চলো। বজলেকে দেখে মৃদু হাসলো সে। ডলি বলল, চা খাবে না? বজলে বলল, খাবো, তবে ঘরে নয়, বাইরে।
রাস্তায় নেমে ডলি জিজ্ঞেস করলো, কোথায় যাবে? হাতের ইশারায় একখানা রিকশা থামিয়ে বজলে জবাব দিল, একবার রিকশায় উঠা যাক তো, তারপর দেখা যাবে। রিকশায় উঠে কিছুক্ষণ লক্ষ্যবিহীন ঘুরে বেড়াতে বেশ ভালো লাগলো ওদের। রেস্তোরাঁয় বসে 2 কাপ কফি আর কিছু পেস্ট্রি খেলো। বজলে সিনেমা দেখার পক্ষে ছিল, ডলি নিষেধ করলো। রোজ সিনেমা দেখতে ভালো লাগে না ওর, তার চেয়ে শহরতলিতে কোথাও বেড়াতে গেলে মন্দ হয় না। বজলে বলল, দি বেস্ট আইডিয়া, চলো যাও যাক। ডলি বলল, চলো। খানিকক্ষণ পর বজলে আবার বলল, সন্ধ্যের পর মাহমুদের ওখানে যাবার কথা আছে, তুমি যাবে তো? ডলি বিরক্তির সঙ্গে উত্তর দিল, আমি কেন ওর ওখানে যাব? বজলে ওর একখানা হাত ধরে নরম গলায় বলল, ওখানে কেউ থাকবে না ডলি, আমরা নিরিবিলিতে গল্প করব। ডলি ঈষৎ লাল হয়ে বলল, না। বিকেলে চা খেতে বসে শাহেদ প্রশ্ন করলো, কাল রাতে আমার বিছানায় যে শুয়েছিল লোকটা কে রে আপা? আসাদ সাহেব, ইউনিভার্সিটিতে পড়ে। তোমাদের দলের লোক বুঝি? না। ইস, না বললেই হলো। আমি দেখলে চিনি না যেন। চিনেছো, ভালো করেছো। এখন চুপ করো। কেন চুপ করবো? শাহেদ রেগে উঠল। লোকটার জ্বালায় কাল রাতে একটু ঘুমোতে পেরেছি নাকি? ঘুমের ভেতর অমন হাত পা নাড়তে আমি জন্মেও দেখিনি কাউকে। মাঝরাতে ইচ্ছে করছিল জানালা গলিয়ে বাইরে ফেলে দিই লোকটাকে। ওর কথা শুনে শব্দ করে হেসে উঠল সালমা। শাহেদ বলল, তুই হাসছিস? আমার যা অবস্থা হয়েছিল তখন! শুধু কি হাত পা ছুটছিল লোকটা, ঘুমের ঘোরে কি যেন সব বলছিল বিড়বিড় করে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠছিল, উহ কেমন করে যে রাতটা কেটেছে আমার। হাসতে গিয়ে মুখে আঁচল দিল সালমা। বলল, দাঁড়াও না, আজ রাতেও তোমার ওখানে থাকবে সে। আজকেও থাকবে বুঝি? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শাহেদ। তুই কি আমায় ঘর থেকে তাড়াতে চাস আপা? কেন? তোমার যদি ওখানে ঘুম না আসে তাহলে আলাদা বিছানা করে দিব, সেখানে থেকো। তাহলে তাই করে দিস। শাহেদ শান্ত হাসলো। ওর মাথার চুলগুলোর মধ্যে হাত বুলিয়ে দিল সালমা। একটু পরে জিজ্ঞেস করলো, হে রে, আমার কোনো চিঠিপত্র এসেছে? শাহেদ সংক্ষেপে ঘাড় নাড়ল, না। শুনে বিমর্ষ হয়ে গেল সালমা। রৌশনের শেষ চিঠি পেয়েছে সে অনেক দিন। এত দেরি তো কোনোবার হয় না। সালমার মনে হলো হয়তো তার অনেক অসুখ করেছে, না হলে চিঠি লিখছে না কেন। ভাবতে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওর। তখন না বললেও মামুদের ওখানে যেতে হলো ডলিকে। শাহানাকে নিয়ে মাহমুদ তখন বাইরে বেরোবার তোড়জোড় করছিল। ওদের দেখে খুব খুশি হলো সে। বলল, তোমরা এসেছো, বেশ ভালো হলো, চলো একসঙ্গে বেরোনো যাবে। বজলি শুধালো, কোথায় যাচ্ছ তোমরা? মাহমুদ বলল, শাহানা যাবে ওর এক বান্ধবীর বাসায়, আর আমি একটা অফিসিয়াল কাজে। মাহমুদকে ইশারায় একপাশে ডেকে নিয়ে এলো বজলে। তারপর ধমকের সুরে বলল, তুমি একটা আস্ত গবেট। ডলিকে নিয়ে এখানে এসেছি কেন? এ সামান্য ব্যাপারটা বুঝো না? বলে মুচকি হাসলো সে। ক্ষণকাল ওর দিকে তাকিয়ে ডলির দিকে এগিয়ে এলো সে। আপনারা এখানে বসে গল্প করুন, আমি শাহানাকে নিয়ে একটু ঘুরে আসছি। বলে আর চোখে তাকালো সে। ডলি ব্যস্ততার সঙ্গে বলল, আপনারা কতক্ষণে ফিরবেন? মাহমুদ কাজ জাকিয়ে জবাব দিল, এই তো যাবো আর আসবো। শাহানা অকারণে হাসলো একটু। ডলি সেই হাসির কোনো অর্থ খুঁজে পেল না। ওরা চলে গেলে দরজাটা ভেজিয়ে দিয়ে এলো বজলে। ঘরে এখন ওরা দুজন ছাড়া আর কেউ নেই। এখন ইচ্ছে করলে নির্বিঘ্নে পরস্পরকে আলিঙ্গন করতে পারবে ওরা। ডলির পাশে এসে বসলো বজলে। তারপর 2 হাতে ওকে কাছে টেনে নিল। ডলি বিরক্তির সঙ্গে বলল, এ কি হচ্ছে? বজলে ওর কানের কাছে মুখ এনে বলল, এখন আর আমায় বাধা দিও না ডলি। ডলি কপট হেসে বলল, এই জন্যে বুঝি আসা হয়েছে এখানে? বজলে বলল, হ্যাঁ, এই জন্যে। ডলিকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলো সে। ডলি এবার আর বাধা দিল না। রাত 8টা বাজার তখনও কিছু বাকি ছিল। আকাশের ক্যানভাসে সোনালি তারাগুলো মিটমিট জ্বলছে। কুয়াশা ঝরছে। উত্তরের হিমেল বাতাস বইছে ধীরে ধীরে। শাহেদের হাত ধরে ছাদে উঠে এলো সালমা। ছোট্ট ছাদ। আরো অনেকে তখন আশেপাশে ছাদে উঠে গল্প করছিল বসে বসে। সালমা শুনলো রাজ্জাক সাহেব তার গিন্নিকে বলছেন, দেখো, আগে থেকে সাবধান করে দিচ্ছি, কাল ছেলে মেয়েদের কাউকে বাইরে বেরোতে দিও না।
না না, যেমন করে হোক ওদের আটকে রেখো ঘরের মধ্যে। কে জানে কাল কি হয়, হয়তো সেবারের মতো গুলি চালাবে ওরা। শুধু রাজ্জাক সাহেব নন, সবার মুখে একটা দুশ্চিন্তার ছাপ। কাল নিশ্চয়ই কিছু একটা ঘটবে। কি ঘটবে কে জানে। হয়তো রক্তপাত হবে, প্রচুর রক্তপাত। সালমা শুনল, রাজ্জাক সাহেবের গিন্নি প্রশ্ন করলো, আর কতকাল এসব চলবে বলো তো? রাজ্জাক সাহেব জবাব দিলেন, জানি না, কেউ জানে না কতকাল। এমনই উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে ওদের থাকতে হবে। এমনও সময় এসেছে মাঝে মাঝে যখন মনে হয়েছে এবার বুঝি তারা শান্তির নাগাল পেল, কিন্তু পরক্ষণে তাদের সে ভুল ভেঙে গেছে। হিংসার নখরাঘাতে ক্ষত বিক্ষত হয়েছে ওরা। হতাশায় ভেঙে পড়ে বলেছে, আর পারি না। সালমা শুনল, রাজ্জাক সাহেব বলছেন, কতকাল চলবে সে কথা ভেবে কি হবে। তুমি ছেলে মেয়েগুলোকে কাল একটু সামলে রেখো। গিন্নি বললেন, রাখবো। আর অমনি সময় অকস্মাৎ সমস্ত শহর কাঁপিয়ে অযুত কণ্ঠের স্লোগানের শব্দে চমকে উঠল সবাই। যারা ঘুমিয়ে পড়েছিল তারা ঘুম থেকে জেগে উঠে উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলো, কি হলো? ওরা কি গুলি চালালো আবার? আকাশে মেঘ নেই, তবু ঝড়ের সংকেত। বাতাসে বেগ নেই, তবু তরঙ্গ সংঘাত। কণ্ঠে কণ্ঠে এক আওয়াজ, শহীদের খুন ভুলব না, বরকতের খুন ভুলব না। যেন আকাশ ভেঙে পড়েছে, পৃথিবী কাঁপছে। ভূমিকম্পে চৌচির হয়ে ফেটে পড়েছে দিক বিদিক। শুধু উত্তর নয়, দক্ষিণ নয়, পূর্ব নয়, পশ্চিম নয়, যেন সমস্ত পৃথিবী জুড়ে ছাদে ছাদে প্রতি ছাদে বিক্ষুব্ধ ছাত্র যুবক ফেটে পড়েছে চিৎকারে, শহীদ স্মৃতি অমর হোক। সবাই বুঝলো, বুঝতে কারো ব্যাগ পেতে হলো না। রাস্তায় স্লোগান দেয়া নিষেধ। মিছিল শোভাযাত্রা বেআইনি করেছে সরকার। মিছিল শোভাযাত্রা বেআইনি করেছে সরকার, আর তাই ঘরে ঘরে ছাদের উপরে সমবেত হয়ে স্লোগান দিচ্ছে ওরা, ছাত্ররা। মুসলিম হল, মেডিকেল হোস্টেল, ঢাকা হল, চামেলি হাউস, ফজলুল হক হল, বান্ধব কুটির, ইডেন হোস্টেল, নূপুর ভিলা, সবাই যেন এক কণ্ঠে আশ্বাস দিচ্ছে, দেশ আমার, ভয় নেই। সালমার হাতে একটা টান দিয়ে শাহেদ বলল, গত ইলেকশনের সময় তোরা এমনি স্লোগান দিয়েছিলি ছাদের উপরে দাঁড়িয়ে, তাই না আপা? হ্যাঁ, সালমা সংক্ষেপে জবাব দিল। শাহেদ বলল, কি লাভ হয়েছে তোদের? যাদের ভোট দিয়ে পাঠিয়েছিস তারা তো এখন কিচ্ছু বলছে না। উত্তরে সালমা কিছু বলবে ভাবছিল, শুনলো রাজ্জাক সাহেব তার স্ত্রীকে বোঝাচ্ছেন, সবাই তো আর মীর জাফর নয়, ভালো লোকও আছেন। আসল কথা হলো কে ভালো আর কে মন্দ সেটা যাচাই করে নেয়া, বুঝলে? অনেকক্ষণ এক ঠায় দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা করছিল মাহমুদের। একটা চেয়ার খালি হতে তাড়াহুড়ো করে বসে পড়ল সে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 9টা বাজে। এতক্ষণ কিউ খানের একটানা প্রলাপ শুনতে হয়েছে। বড় কর্তার ধমক খেয়ে লোকটা রেগেছে ভীষণ। এই তো একটু আগে ইন্সপেক্টরদের সবাইকে ডেকে অবস্থা জানালেন তিনি। আমি জানতাম আপনাদের দিয়ে কিচ্ছু হবে না, আপনারা শুধু গায়ে বাতাস দিয়ে বেড়াতে পারেন। বড় কর্তা বললেন, কি আশ্চর্য, আপনাদের কাজের নমুনা দেখলে আমার গা জ্বালা করে ওঠে। এত কিছু ঘটে যাচ্ছে অথচ আপনারা কিচ্ছু করতে পারছেন না। একজন পুলিশ অফিসার হাত কচলে বলল, আমরা কি করব স্যার? ওরা ছাদের উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, আমরা হুকুমের দাস, আমরা কি করব স্যার? আপনারা কি করবেন মানে? বড় কর্তা ভ্রু কুঁচকে বললেন, আপনারাই তো সবকিছু করবেন, আপনারা হচ্ছেন সাচ্চা দেশপ্রেমিক, দেশ তো আপনাদের দিকে তাকিয়ে আছে। বড় কর্তার কথা শুনে মাহমুদ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে আর ভাবছিল, সত্যি লোকটা একটা জিনিয়াস। মানুষকে কি শ্রদ্ধার চোখেই না দেখে, আমাদের প্রতি তার কি গভীর মমতাবোধ। বড় কর্তা আবার বললেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গুটি কয় বিদেশের দালাল আমাদের সোনার দেশটাকে একেবারে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে, সর্বনাশ করছে আমাদের। তার কথায় একজন অফিসার উৎসাহিত হয়ে বললেন, ইয়ে হয়েছে স্যার, কি যে বলবো, যেখানেই যাই সেখানেই দেখি ছেলে ছোকরারা সব জটলা বেঁধে কি সব ফুসুর ফাসুর করছে। জানেন স্যার, লুফার এই খবরের কাগজ হকার বলুন, রিক্সাওয়ালা বলুন, এমনকি সরকারি কর্মচারীদের মধ্যেও কেমন একটা সন্দেহের ভাব দেখলাম। আমাদের বিরুদ্ধে কেমন যেন একটা ষড়যন্ত্র করছে ওরা। তাই দেশটা একেবারে রাষ্ট্রদ্রোহীতে ভরে গেছে।
কিউ খানের চোখে মুখে হতাশার ছাপ। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো মাহমুদ। শাহানা ওর জন্য দাঁড়িয়ে থাকবে গুলিস্তানের সামনে। তাকে নিয়ে বাসায় ফিরতে হবে। বজলে আর ডলি এখনো অপেক্ষা করছে। স্লোগান দেবার চুঙাগুলো সব একপাশে এনে জড়ো করে রাখলো ওরা। এতক্ষণে ছাদের উপর উঠে একটানা অনেকক্ষণ স্লোগান দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে সবাই। এই শীতের মরশুমেও গা বেয়ে দরদর করে ঘাম ঝরছে, গলার স্বর দমে গেছে, ভেঙে ভেঙে বেরুচ্ছে গলা দিয়ে। মুনিম বলল, গরম পানিতে নুন দিয়ে গার্গেল করো, ভালো হয়ে যাবে, নইলে ব্যথা করবে গলায়, কাল আর কথা বেরোবে না। কয়েকজন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, ওরা বিছানায় এলিয়ে পড়ল। কেউ কেউ কাল দিনে কি ঘটতে পারে তাই নিয়ে জোর আলোচনা শুরু করলো করিডোরে। কেউ ডাইনিং হলে খেতে গেল। খাবার টেবিলে তর্ক বিতর্ক আর আলোচনার শেষ নেই। মাঝখানের মাঠটাও, যেখানে সুন্দর ফুল গাছের সারি থরে থরে সাজানো, ঘাসের উপরে হাত পা ছড়িয়ে বসলো মুনিম। অনেক চিন্তার অবসরে ডলির কথা মনে পড়ল ওর। ডলির সঙ্গে একবার দেখা হলে ভালো হতো, মুনিম ভাবল। কিন্তু পরক্ষণে আরেক চিন্তায় ডলি হারিয়ে গেল মন থেকে। রাত শেষে ভোর হবে আর পুলিশ এসে হয়তো ঘিরে ফেলবে পুরো হলটাকে। এমনই ঘিরেছিল আরেকবার, 52 সালের 25 ফেব্রুয়ারিতে, যখন এ হলটাই ছিল আন্দোলনের কেন্দ্রস্থল। সেদিনের কথা ভাবতে অবাক লাগে মুনিমের। রীতিমতো একটা সরকার চালাতে হয়েছিল ওদের। বজলুর 25 নম্বর রুমটা ছিল অর্থ দপ্তর। ছেলেরা টাকা সংগ্রহের জন্য কৌটো হাতে বেরিয়ে যেত ভোরে ভোরে, রাস্তায় রাস্তায় আর বাড়ি বাড়ি চাঁদা সংগ্রহ করে বেড়াতো ওরা। দুপুরে কৌটো ভরা আনি দুয়ানি আর টাকা এনে জমা দিত অফিসে। আন্দোলনের যাবতীয় খরচপত্র সেখান থেকে চালানো হতো। বজলু ছিল এই দপ্তরের কর্তা। অর্থনীতিতে খুব ঝানু ছিল বলে ওই পদটা দেয়া হয়েছিল ওকে। নসু ছিল ওর হেড কেরানি। কেরানির মতোই মনে হতো ওকে। অর্থ দপ্তরের পাশে ছিল ইনফরমেশন ব্যুরো। ওদের কাজ ছিল কোথায় কি ঘটছে তার খবর সংগ্রহ করা। ভোর হতে সাইকেলে চড়ে এই খুদে গোয়েন্দার দল বেরিয়ে পড়তো শহরের পথে। কোথায় কজন গ্রেফতার হলো, কোথায় অধিক সংখ্যক পুলিশ জমায়েত হয়েছে, কোন জায়গায় এখন হামলা চলার সম্ভাবনা আছে, এসব খোঁজ নিত ওরা। আর কোনো খোঁজ পেলে তক্ষুনি হেড অফিসে এসে খবরটা পৌঁছে দিত। এছাড়া আর কয়েকটা কাজ ছিল ওদের, এক জায়গা থেকে আরেক জায়গায় খবর আদান প্রদান, সরকারি গোয়েন্দাদের উপর নজর রাখা আর নিজেদের মধ্যে স্পাই আছে কিনা সেদিকে দৃষ্টি রাখা। ইনফরমেশন ব্যুরোর কর্মকর্তা ছিল আমজাদ বাই। বড় ধুরন্ধর ছিল লোকটা। দুজন সরকারি গোয়েন্দাকে হলের মধ্যে ধরে কি মারটাই না দিয়েছিল সে। ইনফরমেশন ব্যুরোর পাশে ছিল প্রচার বিভাগের অফিস, তার পাশে খাদ্য দপ্তর। ওদের কাজ ছিল জেলখানায় আটক বন্দীদের খাবার সরবরাহ করা। কেন্দ্রীয় দপ্তরটা ছিল মনসুর ভাইয়ের রুমে। সেখানে বসে আন্দোলন সম্পর্কে মূলনীতি নির্ধারণ করা হতো। সেই মতে চলতে সবাই। বিকেলে অফিস আদালত থেকে, কারখানা আর বস্তি থেকে হাজার হাজার লোক এসে জমায়েত হতো হলের সামনে। প্রচার দপ্তর থেকে মাইকের মাধ্যমে আগামী দিনের কর্মসূচি জানিয়ে দেয়া হতো ওদের। তারপর তারা চলে যেত। বসে বসে সে দিনগুলোর কথা ভাবছিল মুনিম। ভাবতে বেশ ভালো লাগছিল ওর। একটা ছেলে এগিয়ে এসে বলল, এখানে কুয়াশার মধ্যে বসে আছেন কেন? উঠুন মুনিম ভাই, আপনার জন্য ভাত নিয়ে এসেছি রুমে। মুনিম উঠে দাঁড়ালো। চলো। শাহানাকে নিয়ে বেশ রাত করে বাসায় ফিরে এলো মাহমুদ। প্রায় রাতে এমনি দেরি হয়ে ওর। কোনোদিন কাজ থাকে, কোনোদিন ক্লাবে যায় আর আড্ডা মারে। জীবনটা হলো একটা সুন্দর করে সাজানো বাগানের মতো, যেদিকে খুশি ইচ্ছে মতো উড়ে যেতে পারো তুমি, কিংবা কখনো ভ্রমর হয়ে উড়ে বেড়াতে পারো এক ফুল থেকে অন্য ফুলে। শাহানার বাহুতে স্পর্শ করে মাহমুদ বলল, শাহানা, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? শাহানা চোখ তুলে শুধু একবার তাকালো ওর দিকে, তারপর সংক্ষেপে বলল, হ্যাঁ। মাহমুদ জানতো কি উত্তর দেবে শাহানা। অতীতে এমনি আরো অনেককে প্রশ্ন করে ওই একই জবাব পেয়েছে সে। আগে রোমাঞ্চিত হতো, আজকাল আর তেমন কোনো সাড়া জাগে না মনে। তবু আবার জিজ্ঞেস করলো মাহমুদ, সত্যি ভালোবাসো?
সাহারা হেসে জবাব দিল, জানি না। আমি জানি। মাহমুদ কেটে কেটে বলল, আমি জানি। একদিন তুমি বাবুই পাখির মতো পলকে উড়ে চলে যাবে। শাহানা রক্তাভ হলো, তারপর হঠাৎ গভীর হয়ে গিয়ে বলল, তাই যাব। একজনের কাছে বেশি দিন থাকতে ভালো লাগে না আমার। গলার স্বরে তার স্ল্যাশ আর ঘৃণা। মাহমুদের মনে হলো মেয়েটি বড় নির্লজ্জ। ঠোঁটের কোণে কথাটা একটুও বাঁধল না। মাহমুদ নিজেও অকথা বলেছে অনেককে। সালেহাকে মনে পড়ে, টালি ক্লার্কের মেয়ে সালেহা। মেয়েটা রীতিমতো ভালোবেসে ফেলেছিল ওকে। বোকা মেয়ে। ওর কথা ভাবলে দুঃখ হয় মাহমুদের। অমন বিষ খেয়ে আত্মহত্যা না করলেও পারত সে। কিন্তু শাহানা ওর মতো বিষ খাবে না। খুব স্বাভাবিকভাবে সবকিছু নিতে পারবে সে। তবু মাহমুদের কেন যেন আজ মনে হলো মেয়েটা বড় নির্লজ্জ। ভেতরে বাতি নেভানো ছিল। কড়া নাড়তে গিয়ে দুজনের চোখাচোখি হলো। মুখ চেপে এক টুকরো অর্থপূর্ণ হাসি ছড়ালো শাহানা। মাহমুদও না হেসে পারল না। খানিকক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না। তারপর বাতি জ্বলল। শব্দ হলো কপাট খোলার। খোলা দরজার অপাশে দাঁড়িয়ে বজলে। পরিপাটি চুলগুলো এলোমেলো। মুখে ঈষৎ বিরক্তির আমেজ। ওদের দেখে বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? মাহমুদ হাত ঘড়িটা ওর মুখের কাছে বাড়িয়ে দিয়ে আস্তে করে বলল, খুব তাড়াতাড়ি ফিরিনি কিন্তু। বজলি লজ্জা পেয়ে বলল, এ কি 2 ঘন্টা? আমার মনে হচ্ছিল। আমারও তেমনই মনে হলো। জলির দিকে আর চোখে এক পলক তাকিয়ে নিয়ে শব্দ করে হাসলো মাহমুদ। নীল আলো ছড়ানো ঘরের দেয়ালে একটা টিকটিক টিকটিক একটা টিকটিকি টিকটিক শব্দে ডেকে উঠল। কুচের উপর বসে দেহটা এলিয়ে দিল মাহমুদ। আলনা থেকে তোয়ালেটা নামিয়ে নিয়ে বাথরুমে গিয়ে ঢুকলো শাহানা। ডলি দাঁড়িয়েছিল উত্তরমুখ আলমিরাটার পাশে। জানালার ধার ঘেঁষে ওদের পেছন করে। মাহমুদ বলল, কাল সকালে কি তোমার সঙ্গে একবার দেখা হতে পারে বজলে? বজলে প্রশ্ন করলো, কেন বলো তো? মাহমুদ বলল, কিছু আলাপ ছিল। বজলে শুধালো, গোপনীয় কিছু? মাহমুদ ঘাড় নাড়ল। না, ঠিক তেমন গোপনীয় কিছু নয়। বজলে এগিয়ে এসে বলল, কাল কেন, এখন বলো না? মাহমুদ বলল, না এখন না, কাল সকালে বরং একবার এখানে এসো তুমি, কেমন? জানালার পাশে দাঁড়ানো ডলি ঝুঁকে পড়ে কি যেন দেখছিল বাইরে। সার সার বাতি, গাড়ি আর লোকজন, সবকিছু অস্বস্তিকর মনে হলো তার। যেন এখন নিরিবিলি অন্ধকার কোণে গিয়ে লুকোতে পারলে সে বেঁচে যায়। পেছনে ফিরে তাকাতে ভয় হচ্ছে ওর। যদি মাহমুদের চোখে চোখ পড়ে তাহলে? সত্যি ওরা কি ভাবছে কে জানে। ডলি রীতিমতো ঘামতে শুরু করলো। বাইরে বেরিয়ে যখন রিকশায় উঠলো ওরা, তখন ইলশে গুড়ির মতো বৃষ্টি ঝরছে। ডলি অনুযোগী সুরে বলল, আজ আমাকে এত বড় লজ্জাটা না দিলে চলতো না? বজলে অপ্রস্তুত হয়ে বলল, কোথায় লজ্জা দিলাম তোমায়? ডলি ঈষৎ রক্তাভ হয়ে বলল, জানি না। ডলির হাতটা মুঠোর মধ্যে তুলে নিয়ে মৃদু চাপ দিল বজলে। চোখ জোড়া ওর মুখের উপর দিয়ে সরিয়ে নিয়ে বাইরে গাড়ি ঘোড়া আর লোকজন দেখতে লাগলো ডলি। রাস্তায় তেমন ভিড় নেই। যানবাহনের চলাচল অনেক কম। পথের দুপাশে দোকানগুলোতে খদ্দরের আনাগোনা খুব বেশি নেই। সহসা ডলি চমকে উঠল। মনে হলো ওদের রিকশার পাশ ঘেঁষে মুনিম সাইকেল নিয়ে দ্রুত বেরিয়ে চলল। কোথায় গেল সে? কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়ল ডলি। এমনও হতে পারে যে আজ বাসায় ফিরে দেখবে মুনিম তার অপেক্ষায় বসে আছে। ডলিকে কাছে পেয়ে হয়তো বলবে, অনেক ভেবে দেখলাম ডলি, তোমাকে বাদ দিলে জীবনে আর কিছুই থাকে না, তাই সব ছেড়ে দিয়ে তোমার কাছে ফিরে এলাম, আমাকে ক্ষমা করে দাও। বলে কাতর চোখ জোড়া তুলে ওর দিকে তাকাবে সে। ডলি তখন কি উত্তর দেবে ভাবতে গিয়ে ঘেমে উঠল ডলি। কিন্তু পরক্ষণে মনে হলো এ তার উদ্ভট কল্পনা ছাড়া আর কিছু নয়। মুনিমকে সে দেখেনি, ওটা চোখের ভুল। এ 3 দিন ওরা খালি পায়ে হাঁটাচলা করছে। সাইকেলে নিশ্চয়ই চড়বে না মুনিম। ভাবতে গিয়ে কেন যেন বড় হতাশ হলো ডলি। বজলে ওর হাতে একটা নাড়া দিয়ে বলল, কি ব্যাপার, চুপচাপ কি ভাবছো? ডলি আরো একটু ঘনিষ্ঠ হয়ে বলল, ওরা স্বামী স্ত্রী তাই না? ওরা কারা, কাদের কথা বলছো? বজলে অবাক হয়ে তাকালো ওর দিকে। ডলি বলল, শাহানা আর মাহমুদ। বজলে কিছু ভেবে বলল, হ্যাঁ ওরা স্বামী স্ত্রী। এই তো মাস কয়েক হলো বিয়ে হলো। কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন? না এমনি। বজলের একখানা হাত নিজের হাতের মধ্যে তুলে নিল ডলি।
সারা রাত এক লহমার জন্য ঘুমালো না ওরা। মেডিকেল হোস্টেল, মুসলিম হল, চামেলি হাউস, ইডেন হোস্টেল, ফজলুল হক হল, সতর্ক প্রহরীর মতো সারা রাত জেগে রইল ওরা। কেউ বা জটলা বেঁধে কোরাসে গান গাইল, ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি। কেউ গাইল দেশ হামারা। ফজলুল হক হলটাকে বাইরে থেকে দেখতে মুঘল আমলের দুর্গের মতো মনে হয়। আস্তরবিহীন ইটের দেয়ালগুলো রক্তের মতো লাল। তিনতলা দালানটা চৌকোনো, মাঝখানে দুর্বা ঘাস, পাতা প্রশস্ত মাঠ, দুপাশে বাগান। মাঠের উপর ছেলেরা কাগজের স্মৃতিস্তম্ভ গড়তে বসলো। বাঁশের কঞ্চি এলো, রংতুলি সবকিছু নিয়ে কাজে লেগে গেল ওরা। অদূরে কালো পতাকা আর কালো বেজ বানাতে বসলো আরেক দল ছেলে। ঘন অন্ধকারে ছায়ার মতো মনে হলো ওদের। তিনতলা থেকে কে একজন ডেকে বলল, একটু অপেক্ষা করো, আমরা আসছি। অপেক্ষা করার সময় নেই। নিচে থেকে কবি রসুল জবাব দিল, রাতারাতি শেষ করতে হবে সব, তোমরা তাড়াতাড়ি এসো। আরেকজন বলল, আসতে আটার টিনটা নিয়ে এসো মাহের। এমনি আরো একটা রাত এসেছিল 52 সালের 21শে ফেব্রুয়ারিতে। পরিকল্পনাটা প্রথমে আলিম ভাইয়ের মাথায় এসেছিল। রাতারাতি একটা স্মৃতিস্তম্ভ গড়ব আমরা। চমৎকার শুনে সায় দিয়েছিল সবাই। মেডিকেল হোস্টেলের চারপাশে তখন জমাট নিস্তব্ধতা। রাস্তায় গাড়ি ঘোড়ার চলাচল নেই। আকাশমুখী গাছগুলোর কুয়াশা ভারে আনত। একে একে ছেলেরা সবাই বেরিয়ে এলো ব্যারাক ছেড়ে। প্রথমে একটা জায়গা ঠিক করে নিল ওরা। শহীদ রফিকের গুলিবিদ্ধ খুলিটা চরকির মতো ঘুরতে ঘুরতে যেখানে এসে ছিটকে পড়েছিল, ঠিক হলো সেখানে স্মৃতিস্তম্ভ গড়বে ওরা। সেখানে প্রায় 300 গজ দূরে মেডিকেল কলেজের একটা বাড়তি ঘর তোলার জন্য ইট রাখা হয়েছিল স্তূপে। এই 300 গজ পথ সারি বেঁধে দাঁড়ালো ছেলেরা। তারপর হাতে হাতে 1 ঘন্টার মধ্যে 4000 ইট সেখানে থেকে বয়ে নিয়ে এলো ওরা। স্টোর রুমের তালা খুলে 3 বস্তা সিমেন্ট বের করা হলো। দুজন গিয়েছিল রাজমিস্ত্রি আনতে চকবাজারে। সেই শীতের রাতে অনেক তালাশ করে মিস্ত্রি নিয়ে ফিরে এলো ওরা। সারা রাত কাজ চলল। পরদিন সমস্ত দেশ অবাক হয়ে শুনল সে খবর। তারপর তারও দিন চারেক পরে আরো একটা খবর শুনে বিস্ময়ে বিমূঢ় হলো সবাই। সরকারের মিলিটারি এসে স্মৃতিস্তম্ভটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেছে। কিন্তু ছেলেরা দমেনি। ধুলোয় মেশানো ইটের পাজাগুলোকে বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে দিয়েছিল ওরা। কয়েকটা গন্ধরাজ আর গাঁদা ফুলের চারা লাগিয়ে দিয়েছিল ভেতরে। এসব 3 বছর আগের কথা। সে রাতে মেডিকেলের ছেলেরা কাপড় দিয়ে কঞ্চির ঘেরাটা ঢেকে দিল সযত্নে। বাগান থেকে ফুল তুলে এনে অজস্র ফুলে ভরিয়ে দিল বেদি। তারপর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান গাইল ওরা, শহীদের খুন ভুলবো না, বরকতের খুন ভুলবো না। কাগজ দিয়ে গড়া স্মৃতিস্তম্ভের কাজ শেষ হলে পরে ছেলেরা অনেকে কবি রসুলের রুমে বিশ্রাম নিতে এলো। রাহাত আর মাহের হাত পা ধুয়ে ধপ করে শুয়ে পড়লো বিছানার উপরে। এই শীতের ভেতরেও গায়ে ঘাম বেরিয়ে গেছে। রাহাত হাই তুললো। মাহের বলল, একটা সিগারেট খাও না রসুল ভাই, আছে? না, নেই। কম্বলের ভেতর থেকে মুখ বের করে জবাব দিল রসুল। বিকেল থেকে শরীরটা জ্বর করছিল ওর। এখন আরো বেড়েছে। কিন্তু সেটাও জানতে দেয়নি কাউকে। ওর ভয়, যদি জ্বরের খবরটা সবাই জেনে যায় তাহলে ঘর ছেড়ে এক পাও বাইরে বেরোতে দিব না ওকে। উফ, এমন দিনেও কেউ ঘরবন্দি হয়ে থাকতে পারে? নড়ে চড়ে শুতে গিয়ে ওর গায়ে হাত লাগাতে রাহাত চমকে উঠল। এ কি রসুল ভাই, তোমার জ্বর এসেছে? এই সামান্য জ্বর। ইস, গা দেখছি পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো সামান্য? রাহাত উঠে বসে কম্বলটা ভালো করে জড়িয়ে দিল ওর। মাহের বলল, আমি ঘুম দিলাম রাহাত, ভোর রাতে ব্ল্যাক ফ্ল্যাগ তোলার সময় আমাকে জাগিয়ে দিও। এখন আবার ঘুমোবে কি? রাহাতের কোনো উত্তর দেবার আগেই আরেকজন বলল, একটু পরেই পতাকা তোলার সময় হয়ে যাবে, তার চেয়ে এসো গল্প করি। সেই ভালো। মাহের উঠে বসলো, কিন্তু একটু ধোঁয়া না পেলে জমছে না। আছে নাকি কারো কাছে? থাকলে এক একটা দাও। আহ, তুমি জ্বালিয়ে মারলে, কে একজন বলে উঠল। নাও, টানো। সিগারেটটা ধরিয়ে একটা তৃপ্তির টান দিল মাহের। তারপর একটা গল্প বলতে শুরু করলো। ঘড়িতে অ্যালার্ম
দিয়েছিল সালমা। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল ওর। গায়ের ওপর থেকে ল্যাপটা সরিয়ে দিয়ে ধীরে ধীরে উঠে বসলো। বাতিটা জ্বালিয়ে কলগোড়া থেকে হাত মুখ ধুয়ে এলো। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ঘন চুলগুলির মধ্যে মৃদু চিরুনি বলিয়ে নিল সালমা। খাটের তলা থেকে স্টুপটা টেনে নিয়ে আগুন ধরালো। ঠান্ডায় হাত পা কাঁপছিল। আগুনের পাশে বসে গাটা একটু গরম করে নিল সে। তারপর চায়ের কেতলিটা আগুনে তুলে দিয়ে আসাদকে ডাকতে গেল। দরজাটা খুলে ভেতরে ঢুকে বড় সংকোচ হচ্ছিল সালমার। দরজা খুলে দেখলো কম্বলটাকে গায়ে জড়িয়ে নিশ্চিন্ত ঘুমাচ্ছে আসাদ। বালিশের উপর থেকে মাথাটা গড়িয়ে পড়েছে বিছানার উপর। চোখে তার গাঢ় ঘুম। কি নাম ধরে ওকে ডাকবে সালমা ভাবল। আসাদ সাহেব না আসাদ ভাই। অবশেষে ডাকলো, এই শুনছেন? 4টা বেজে গেছে, শুনছেন? শোনার কোনো লক্ষণই দেখা গেল না। আহ, কি হচ্ছে এই রাতের বেলা? সহসা রেগে গেল আসাদ। তার চোখে মুখে বিরক্তি। ঘুমের ঘোরে পাশ ফিরে শুল সে। সালমা মুখ টিপে হাসল। আচ্ছা বিপত্ত লোকটাকে নিয়ে। এই যে শুনছেন? কাঁধের পাশে জোরে একটা ধাক্কা দিল সালমা। ধরফর করে এবার উঠে বসলো আসাদ। কি ব্যাপার, কটা বাজে? 4টা? 4টা? সালমা ঈষৎ ঘাড় নেড়ে বলল, আপনি তো বেশ ঘুমাতে পারেন। উঠুন, চটপট হাত মুখ ধুয়ে নিন। আমি চাই চায়ের পানিটা নামাই গিয়ে, কেমন? মিষ্টি করে হাসলো সালমা। যান, আমি আসছি। আসাদের চোখে মুখে তখন ঘুমের অবসাদ। জড়ানো গলায় সে বলল, উফ কি শীত, হাত পা সব ঠক ঠক করে কাঁপছে। চাদরটা গায়ে জড়িয়ে নিন, নইলে ঠান্ডা লাগবে, যাবার সময় বলে গেল সালমা। ঘুমে তখনও চোখ জোড়া বারবার জড়িয়ে আসতে চাইল। তবু চাদরটা গায়ে টেনে নিয়ে উঠে দাঁড়ালো আসাদ। চটিজোড়া খাটের তলা থেকে বের করে নিয়ে পড়ল। বারান্দায় বালতি ভরা পানি ছিল। পানিতে হাত দিয়ে ঠান্ডায় শিউরে উঠল সে। উত্তর থেকে ভেসে আসা ঈষৎ ভেজা বাতাসে দেয়ালের গায়ে প্রতিহত হয়ে অদ্ভুত একটা শব্দের সৃষ্টি হয়েছে। সে শব্দ অনেকটা যেন হাহাকারের মতো শোনাচ্ছে কানে। ওগর থেকে সালমা শুধালো, আপনার হাত মুখ ধোয়া হলো আসাদ সাহেব? এই তো হলো। ঘরের মধ্যে আর কোনো আলো নেই। অন্ধকারে শুধু স্টোভটা জ্বলছে। মাঝখানে তার পাশে বসে স্থির চোখে কেতলিটার দিকে তাকিয়ে রয়েছে সালমা। দেয়ালে বড় হয়ে একটা ছায়া পড়েছে তার। দোরগোড়ায় মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো আসাদ। হঠাৎ দেয়ালের ছায়াটাকে অদ্ভুত সুন্দর মনে হলো ওর। নিঃশব্দে স্টুপটার কাছে এসে বসলো আসাদ। আপনার কি খুব শীত লাগছে? একসময় আস্তে করে সালমা শোধালো। স্টোভের আরো একটু কাছে সরে এসে আসাদ বলল, সত্যি ভীষণ শীত পড়ছে। হাত জোড়া বরফের মতো ঠান্ডা হয়ে গেছে দেখুন, বলে হাত দুটো ওর দিকে এগিয়ে দিল আসাদ। অন্ধকারে মৃদু হাসলো সালমা। হাত বাড়িয়ে ওর হাতের তাপ অনুভব করতে গেলে হাত চূড়া মুঠোর মধ্যে আলতো ধরে রাখলো আসাদ। সালমা শিউরে উঠল। প্রথমে রীতিমতো ঘাবড়ে গেল সে। ঈষৎ বিস্মিত হলো। তারপর চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে রইল জ্বলন্ত স্টোভের দিকে। বুকটা দূর দূর কাঁপছে তার। এই শীতের ভেতরেও মনে হলো সে যেন ঘামতে শুরু করেছে। কয়েকটা মুহূর্ত বেশ ভালো লাগছে সালমার। সে ওর মুখের দিকে তাকাবার সাহস পেল না। হাত জোড়া টেনে নেবার কোনো চেষ্টা করলো না। শুধু আধ ফোঁটা স্বরে বলল, পানি গরম হয়ে গেছে। বলতে গিয়ে গলাটা অদ্ভুত ভাবে কেঁপে উঠল। তারপর এক সময় আস্তে হাত জোড়া টেনে নিল সালমা। নিঃশব্দে চা তৈরি করতে লাগলো সে। চায়ের কাপে চামচের টুংটাং শব্দ। আসাদ বলল, আমার কাপে চিনি একটু কম দেবেন? সালমার মনে হলো আসাদের গলাটাও যেন কাঁপছে, যেন একটু আড়ষ্ট আর জড়িয়ে যাওয়া কণ্ঠস্বর। অন্ধকারে বার কয়েক ওর শক্ত সবল হাত জোড়ার দিকে তাকালো সালমা। না, রোশন তার হারানো হাত দুটো আর কোনোদিন ফিরে পাবে না। একটা দীর্ঘশ্বাস বাতাসে শিহরণ জানিয়ে দিল। অনেকক্ষণ নীরবে চায়ের পেয়ালায় চুমুক দিল ওরা। মিছিল, শোভাযাত্রা, ধর্মঘট, মুহূর্তের জন্য সবকিছু দূরে সরে গেল। তারপর, তারও অনেক পরে, আগে থেকে রিকশা ঠিক করা ছিল, দোরগোড়ায় তার ডাক শোনা গেল। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে আসাদ বলল, কাপড় পরে নিন, সময় হয়ে গেছে। সালমা অস্ফুট স্বরে যে কি বলল বোঝা গেল না। বাইরে কনকনে শীত। রিকশায় এসে চুপচাপ বসলো ওরা। সালমাকে মেয়েদের হোস্টেলে পৌঁছে দিয়ে আসাদ তখন ছেলেদের ব্যারাকে এসে ঢুকলো। ঠিক সে সময়ে হঠাৎ টাইফুনের শব্দে স্লোগানের তরঙ্গ জেগে উঠল চারদিকে।
অন্ধকারের বুক চিরে ধ্বনির বজ্র ইথারে ইথারে কাঁপন সৃষ্টি করল। মুসলিম হল, নূপুর ভিলা, চামেলি হাউস, ফজলুল হক হল, বান্ধব কুটির, মেডিকেল হোস্টেল, ঢাকা হল যেন হুংকার দিয়ে উঠল একসাথে। সেই শব্দ তরঙ্গে অভিভূত হয়ে কে একজন ব্যারাকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, বিদ্রোহ চারুদিকে। ছেলেরা তখন কালো পতাকা উত্তোলন করা ছিল। সরু সিঁড়িটা বেয়ে ছাদের উপর উঠে এলো একদল ছেলে। মুনিম জিজ্ঞেস করলো, মই এনেছে তো? হ্যাঁ। দেখো, মইটা খুব মজবুত নয়, সাবধানে উঠো। কালো পতাকাটা উড়িয়ে দাও। পতাকাটা উড়িয়ে দেয়া হলো। বেশ কিছুক্ষণ পরে স্লোগান দিল ওরা। তারপর কেউ কেউ নিচে নেমে এলো, আর কয়েকজন ছাদের উপর পায়চারি করতে লাগলো নিঃশব্দে। একপাশে যেখানে কার্নিশটা বেশ চওড়া সেখানে এসে বসলো মুনিম। কুয়াশা ছাওয়া আকাশে তখন তারা নিভতে শুরু করেছে একটা একটা করে। রমনার আকাশে ধলপাহাড় দিচ্ছে, মৃদু উত্তরী আকাশে বাতাসে শীতের শেষ সুর। দু একটা পাখি শাল আর দেবদারু গাছের ফাঁকে কিচির মিচির করে ডাকছে। কার্নিশের উপর থেকে দেখলো মুনিম 3 লরি পুলিশ এসে নামলো মুসলিম হলের গেটে। সাথে ছিল একটা জিপ। জিপ থেকে নামলেন পুলিশ অফিসাররা। গাট্টা গুট্টা চেহারা, চোখগুলো লাল লাল। গেটটা বন্ধ ছিল বলে বাইরে দাঁড়াতে হলো ওদের। দারোয়ানকে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। ফ্ল্যাগ স্ট্যান্ডে কালো পতাকাটা পথ পথ করে উঠছিল, সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষল ওরা। ছাত্ররা তখন স্লোগান দিতে শুরু করেছে, দমন নীতি চলবে না। ছাদের উপর থেকে দ্রুত নিচে নেমে এলো মুনিম। একটা ছেলে ওকে দেখতে পেয়ে বলল, আপনি ওদিক যাবেন না মুনিম ভাই, আপনি পেছনে থাকুন। আরেকটা ছেলে হাত ধরে পেছনের দিকে টেনে নিয়ে গেল তাকে। খবর পেয়ে ইতিমধ্যে প্রভুত সাহেব এসে হাজির। মোটাসোটা দেহটা নিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠছিলেন তিনি। বুকটা দূর দূর করছিল। শুকনো ঠোঁট জোড়া নেড়ে বারবার বিড়বিড় করছিলেন তিনি, কি আপদ। তাকে দেখে দারোয়ান সালাম ঠুকে গেট খুলে দিল। গেট খুলতে পুলিশ অফিসাররা হুড়মুড় করে ঢুকতে যাচ্ছিল। ছেলেরা চিৎকার করে উঠল, আপনারা ভেতরে ঢুকবেন না বলছি। আহা, কি হয়েছে, কি হয়েছে? হাত নেড়ে একবার পুলিশ অফিসারদের দিকে আরেকবার ছাত্রদের দিকে ফিরে তাকালেন তিনি। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তার, দেহটা কাঁপছে। ছেলেরা বলল, ওদের বাইরে দাঁড়াতে বলুন স্যার, ভেতরে এলে ভালো হবে না। আহা, আপনারা ভেতর আসছেন কেন, বাইরে দাঁড়ান একটু। প্রভু সাহেবের কথাটা অপ্রস্তুত হয়ে গেটের বাইরে গিয়ে দাঁড়ালো পুলিশ অফিসাররা। ছেলেদের সঙ্গে এরপর কিছুক্ষণ বচসা হলো প্রভেস্ট সাহেবের। প্রভুত সাহেব বললেন, কি আপদ, কালো পতাকাটা এবার নামিয়ে ফেললেই তো পারো তোমরা। নামিয়ে ফেলো না কেন? বাজে অনুরোধ আমাদের করবেন না স্যার, নামাবার জন্য ওটা তুলিনি। ছেলেরা একস্বরে বলে উঠল। নিরাশ হয়ে বার কয়েক মাথা চুলকালেন প্রভুস্ট সাহেব। তারপর বিড়বিড় করে বললেন, কি আপদ, কি আপদ। পুলিশ অফিসারগুলো ধৈর্যচ্যুতি ঘটছিল, তাই হুড়মুড় করে আরেক প্রস্থ ভেতরে ঢুকার চেষ্টা করলো তারা। ছেলেরা এগিয়ে এসে বাধা দিল, আমরা ঢুকতে দেব না বলছি, দেব না। তবু খাকি পোশাক পরা অফিসারদের সামনে এগুতে থেকে পরক্ষণে অপরিসর বারান্দার উপর চিত হয়ে শুয়ে পড়ল ওরা। তারপর চিৎকার করে বলল, যেতে হলে বুকের উপর দিয়ে হেঁটে যাও, এমনি যেতে দিব না আমরা। পুলিশ অফিসারগুলো পরস্পরের মুখের দিকে তাকালো। একজন অফিসার আরেকজনের কানে ফিসফিসিয়ে বলল, আমাদের এত কোমল হলে চলবে কেন স্যার? শুনলে কিউ সাহেব বরখাস্ত করে নেবেন আমাদের। কিন্তু কেউ সাহস করল না এগুতে। মেডিকেলে মেয়েদের হোস্টেলের বাদিকটার রুমটা 3-4 জন মেয়েকে নিয়ে বসে আলাপ করছিল সালমা। বাইরে বারান্দায় বসে তখন কয়েকটি মেয়ে গান গাইছিল, ওদের ভুলতে পারি না, ভুলি নাই রে। একটু আগে কালো পতাকা তুলেছে ওরা, এখনো সেই পতাকা তোলার বিষয় নিয়ে আলোচনা করছিল। এমন সময় হঠাৎ একটা বিরাট শব্দে চমকে উঠল সালমা। বারান্দা থেকে একটি মেয়ে চিৎকার করে বলল, পুলিশ! কোথায়? সালমা ছিটকে বেরিয়ে এলো বারান্দায়। মেয়েটি হাত বাড়িয়ে দেখালো, ওই দেখো। সালমা চেয়ে দেখলো, পুলিশ বটে। ছাত্রদের বেড়া ঘেরাও করেছে ওরা। সামনে দাঁড়িয়ে কিউ খান নিজে। রাতে বড় কর্তার পাল্লায় পরে মাত্রাতিরিক্ত টেনেছে। তার আমেজ এখনো যায়নি, মাথাটা উস্কো কুস্কো লাগছে, চোখ জোড়া জবা ফুলের মতো লাল টকটকে। মেডিকেল ব্যারাকের গেটটা পেরুতে কাপড় দিয়ে ঘেরা শহীদ বেদিটা চোখে পড়ল খানের।
লাল চোখে আগুন ঠিকরে বেরোলো তার। আধো আলো অন্ধকারে শহীদ বেদিটার দিকে তাকালে গাটা কেমন ছমছম করে ওঠে। আলকাত্রার মতো কালো কাপড়টা অন্ধকারে যেন বিভীষিকাময় করে তুলছে। আর তার ওপর যত্নে সাজিয়ে রাখা অসংখ্য ফুলের মালা হিংস্র পশুর চোখের মতো জ্বলছে থিকি থিকি করে। কিউ খানের ইশারা পেয়ে একদল পুলিশ অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ল শহীদ বেদিটার উপর। কঞ্চির ঘেরাটা দুহাতে উপড়ে ওদুরে নর্দমার দিকে ছুঁড়ে মারতে লাগলো তারা। কালো কাপড়টা টুকরো টুকরো করে ফেলে দিল একপাশে। ফুলগুলো পিষে ফেললো বুটের তলায়। হঠাৎ একটা রক্ত গোলাপ মারাতে গিয়ে কিউ খানের মনে পড়ল যৌবনে একটি মেয়েকে এমনি একটি ফুল দিয়ে প্রেম নিবেদন করেছিল সে। এক মুহূর্ত নীরব থেকে পিশাচের মতো হেসে উঠল কিউ খান। হৃদয়ের কোমলতা তার মরে গেছে বহু আগে। ছেলেরা ইতিমধ্যে ব্যারাক ছেড়ে বেরিয়ে জমায়েত হয়েছে বাইরে, আর মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান দিচ্ছে উত্তেজিত গলায়। কারো গায়ে গায়ে গেঞ্জি, কারো লুঙ্গি ছাড়া আর কিছু নেই পরনে। কেউ কেউ গায়ে কম্বল চাপিয়ে বেরিয়ে পড়েছে বাইরে। সকলে উত্তেজিত, ক্রোধ আর ঘৃণায় হাত পাগুলো কাঁপছিল, যেন পুলিশগুলোকে হাতের মুঠোয় পেলে এক্ষুনি পিষে ফেলবে ওরা। হঠাৎ কিউ খানের বন্য গলায় আওয়াজ শোনা গেল, চার্জ! মুহূর্তে পুলিশগুলো ঝাঁপিয়ে পড়ল ছাত্রদের উপর। উসমান খান সীমান্তের ছেলে, ভয় কাকে বলে জানে না সে। ছাত্রদের বেপরোয়া মারতে দেখে সে আর স্থির থাকতে পারল না। বারান্দা থেকে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল পুলিশের মাঝখানে। ইয়ে সব ক্যা হোতা হে? আপ লোগ ইনসান নেহি হে? দুজন পুলিশকে জড়িয়ে ধরে মাটিতে গড়িয়ে পড়ল উসমান খান। ছেলেরা সব পালাচ্ছিল। উসমান খান চিৎকার করে ডাকলো ওদের, আরে ভাগতা হে কিউ? ক্যা হাম লোগ ইনসান নেহি হে? কিন্তু পরক্ষণে একজন লালমুখী ইন্সপেক্টর ছুটে এসে গলাটা টিপে ধরল তার। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে কয়েকটা ঘুষি বসিয়ে দিল উসমান খানের মুখের উপর। প্রথম কয়েকটা ঘুষি কোনো রকমে সরিয়ে নিয়েছিল সে, তারপর হুঁশ হারিয়ে টলে পড়ল মাটিতে। রশিদ চৌধুরী এতক্ষণ লেপের তলায় ঘুমাচ্ছিল। এসব হট্টগোলার স্লোগান দিয়ে ওর ভালো লাগে না। যারা এসব করে তাদের দু চোখে দেখতে পারে না সে। ও জানে শুধু দুটো কাজ, এক হলো সিনেমা দেখা, আর দুই হলো সারা রাত জেগে ফ্লাশ খেলা। এই দুটো নিয়ে মশগুল থাকে সে। বাইরে হট্টগোল শুনে ব্যাপার কি দেখার জন্য দরজা দিয়ে উঁকি মারছিল সে। অমনি একটা পুলিশ হাতের ব্যাটান দিয়ে গুঁতো মারল ওর মুখের উপর। অস্পষ্ট আর্তনাদ করে দরজাটা বন্ধ করে দিতে চাইল রশিদ চৌধুরী। ধাক্কা মেরে দরজাটা খুলেই পুলিশটা ওর গেঞ্জি চপে ধরল। ভাগতা হে কাহা চালিয়ে? রশিদ চৌধুরী বলির পাঠার মতো কাঁপতে লাগলো। আমি কিছু করিনি। আরে আরে, এ কি হচ্ছে? খামোশ! ভয়ঙ্কর স্বরে হুঙ্কার দিয়ে উঠল পুলিশটা। রশিদ চৌধুরী আবার তাকে বোঝাতে চাইল যে সে নির্দোষ। আমি কিছু করিনি, কসম খুদার বলছি। কিন্তু ওতে কোনো ফল লাভ হলো না। এবার রীতিমতো গরম হয়ে উঠল রশিদ চৌধুরী। চিৎকার করে সে তার বন্ধুদের ডাকলো, ভাই সব! তারপর স্লোগান দিতে লাগলো উত্তেজিত গলায়। ভোরে আসার কথা ছিল, আসতে বললেই হয়ে গেল ওর। ছাইদানের উপর রাখা সিগারেট থেকে শীর্ণ ধোঁয়ার রেখা সাপের মতো একে বেঁকে উঠে বাতাসে মিলিয়ে যাচ্ছে। বিছানা শূন্য, কোচেও কেউ বসেনি। বাথরুমে ঝপঝপ শব্দ হচ্ছে পানি পড়ার। বজলে চারপাশে তাকিয়ে টেবিলের উপর একটি ম্যাগাজিন তুলে নিয়ে ছবি দেখতে লাগলো। কিছুক্ষণ পর পানি পড়ার শব্দ বন্ধ হলে তোয়ালে দিয়ে মাথার পানি মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এলো মাহমুদ। এই যে, তুমি এসে গেছো তাহলে? ও হেসে বলল, ওই পত্রিকার নিচে সিগারেটের প্যাকেট আছে, নিয়ে একটা ধরাও। বজলে শুধালো, শাহানাকে দেখছি না, ও কোথায় গেল? চুলে তেল মাখছিল মাহমুদ। মুখ না ঘুরিয়ে বলল, আর বলো না, ওর সঙ্গে কাল রাতে একটা বিশ্রী রকমের ঝগড়া হয়ে গেছে আমার। হঠাৎ? না, ঠিক হঠাৎ নয়, কদিন থেকে সম্পর্কটা বড় ভালো যাচ্ছিল না। ক্ষণিক বিরতি নিয়ে মাহমুদ আবার বলল, তুমি তো জানো ওর ব্যাপারে কোনোদিন কোনো কার্পণ্য করিনি আমি। যখন যা চেয়েছি দিয়েছি। কিন্তু কি জানো, মেয়েটা এক নম্বরের নিমক হারাম, বড় নির্লজ্জ, আর ওসব কথা শুনে তোমার কাজ নেই। থেমে আবার নতুন কিছু বলতে যাচ্ছিল মাহমুদ। বজলে বাধা দিয়ে বলল, কিন্তু সে গেল কোথায়? মাহমুদ ক্ষণকাল চুপ থেকে বলল, চলে গেছে। ভোরে উঠে ওর মালপত্র নিয়ে, বুঝলে বুঝলে?
একটা কথা না বলে চলে গেছে। যাক মরুক গে, আমার কি? চুলের উপর চিরুনি বুলোতে বুলোতে মুখটা বিশ্রী ভাবে বাঁকালো মাহমুদ। সিগারেটটা ধরিয়ে নিয়ে ম্যাগাজিনের উপর আবার চোখ নামালো সে। হ্যাঁ, যে কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম বজলে। হুম, বলো। পত্রিকাটা টেবিলের উপর নামিয়ে রাখলো সে। দেয়ালে টাঙানো ওর নিজের ছবিটার দিকে তাকিয়ে মাহমুদ মৃদু গলায় বলল, মুনিম তোমার ঘনিষ্ঠ বন্ধু, তাই না? এ ধরনের প্রশ্ন আশা করিনি বজলে, তাই প্রথমে সে কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেল। তারপর আস্তে করে বলল, না, ঠিক ঘনিষ্ঠ বন্ধু নয়, তবে তার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। কিন্তু কেন বলো তো? না, এমনি। থেমে আবার বলল মাহমুদ, ওর সম্পর্কে তোমার ধারণা কি বলো তো? মানে, ছেলেটা কেমন? সিগারেট একটা টান দিল পছলে। তারপর একরাশ ধোঁয়া ছেড়ে বলল, দেখো, ব্যক্তি হিসেবে ওকে বেশ ভালোই লাগে আমার। তবে ওর রাজনৈতিক আদর্শকে আমি ঘৃণা করি। কিন্তু আজ হঠাৎ এসব প্রশ্ন কেন করছো আমার? মাহমুদ সহসা কোনো জবাব দিল না। তারপর যখন সবকিছু খুলে বলল, তখন আর কিছু অস্পষ্ট রইল না বজলের কাছে। বজরের উচিত মুনিমের সঙ্গে খুব সদ্ভাব থাকা, ওর আস্থাভাজন হওয়া, তারপর ধীরে ধীরে ওর কাছ থেকে ভেতরের খবরগুলো সব অতি সাবধানে বের করে নেয়া। কোথায় থাকে সে, কি করে, কাদের সঙ্গে ঘুরে বেড়ায়, এসব জেনে মাহমুদকে বলা। এর বিনিময়ে তার কর্তাদের কাছ থেকে ওকে একটা মোটা টাকার বন্দোবস্ত করে দিতে পারে মাহমুদ। কোনো খাটুনি নেই, অথচ ফিয়াসেকে নিয়ে আমোদ ফুর্তিতে থাকার মতো অনেক টাকা পাবে সে। অর্থাৎ তুমি আমাকে গোয়েন্দাগিরি করতে বলছো, তাই না? অল্প একটু হেসে গম্ভীর হয়ে গেল বছলে। না, ঠিক তা নয়। বুঝলে বুঝলে, ব্যাপারটা ঠিক তা নয়। মাহমুদ ইতস্তত করছিল। প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করে নিয়ে বজলে ধীরে ধীরে কেটে কেটে বলল, দেখো মাহমুদ, তুমি তো আমাকে জানো। জীবন সম্পর্কে আমার নিজস্ব একটা দর্শন আছে, সেটা হলো কারো ক্ষতি না করা, কাউকে দিয়ে ক্ষতিগ্রস্ত না হওয়া। ঝামেলা আমার ভালো লাগে না। আমি চাই নিরুপদ্রব অথচ সুন্দর জীবন। আমাকে অসব জটিলতার ভেতর না টানলে কি ভালো হয় না? একটু আগের হালকা আবহাওয়াটা হঠাৎ যেন একটু গুমুট বলে মনে হলো মাহমুদের। উভয়ে খানিকক্ষণের জন্য মৌন হয়ে রইল। অবশেষে মৌন ভেঙে বজলে বলল, তুমি কি এখন বেরুবে কোথাও? দেয়াল একটা টিকটিকি খাবারের তালাশে ঘুরে বেড়াচ্ছিল। সেদিকে চেয়ে থেকে মাহমুদ বলল, না, এবেলা কোথাও যাবার ইচ্ছে নেই, ঘরেই থাকবো। একটু পরে বজলে উঠে দাঁড়ালো। দুপুরের দিকে ডলি হয়তো আসতে পারে এখানে। এলে বসতে বলো, আমি আবার আসবো। বলে আর অপেক্ষা করলো না। ও চলে গেলে কিছুক্ষণ চোখ মুদে চুপচাপ বসে রইল মাহমুদ। হাত ঘড়িটা দেখলো, বার কয়েক, 9টা বাজতে মিনিট কয়েক বাকি। এতক্ষণে তার এসে যাবার কথা। মাহমুদ বিড়বিড় করে বলল, এখনো এলো না যে? উঠে কিছুক্ষণ ঘরের মধ্যে পায়চারি করলো সে। জানালায় গিয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দে শোনা গেল শিকারী কুকুরের মতো কান জোড়া খাড়া হয়ে গেল তার। হ্যাঁ, তারই পায়ের শব্দ। মুখখানা প্রসন্ন হাসিতে ভরে গেল। একটু পরে পর্দার ফাঁক দিয়ে তার চেহারা দেখা গেল। মাহমুদ মৃদু হেসে ডাকলো, এসো। চারপাশে এক পলক তাকিয়ে নিয়ে ভেতরে এসে কৌচের উপর বসলো সবুর। মাহমুদ উৎকণ্ঠা নিয়ে বলল, এত দেরি হলো যে? সবুর একটা ক্লান্তির হাই তুলে বলল, কয়েকটা ছেলে অ্যারেস্ট হয়েছে। ওদের নিয়ে ছেলেদের মধ্যে ভীষণ উত্তেজনা সৃষ্টি হয়েছে কিনা, তাই আসতে দেরি হয়ে গেল। বলে আরেকবার চারপাশে তাকালো সে। মাহমুদ সিগারেটের প্যাকেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, তারপর কি খবর বলো? সবুর মৃদু হেসে বলল, গতকাল এই রিপোর্টটা পাঠিয়েছিলাম, পেয়েছেন তো? মাহমুদ মাথাটা সামনে একটু ঝুঁকিয়ে বলল, হ্যাঁ পেয়েছি। সবুর বলল, আমাকে এক্ষুনি আবার ফিরে যেতে হবে। আজকের রিপোর্টটা বিকালে পাঠিয়ে দেব। আমাকে ডেকেছিলেন কেন বলুন তো? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম। হ্যাঁ, শোনো, একটু সাবধানে থেকো। আর তোমার রিপোর্টগুলো খুব ভাষা ভাষা হয়ে যাচ্ছে, আরো একটু বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। সবুর আহত হলো। কেন, ইনফরমেশন কি আমি কম দিই?
না না, সে কথা আমি বলছি না। শব্দ করে হেসে পরিবেশটা হালকা করে দিতে চাইল মাহমুদ। বলল, আরো ইনফরমেশন থাকা দরকার। আমি সে কথা বলছিলাম। আচ্ছা, ভবিষ্যতে তাই চেষ্টা করব। সবুর উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে আবার ফিরে এলো সে। মাহমুদ জিজ্ঞাসা চোখে তাকিয়ে বলল, কি? সবুর বলল, আমার এ মাসের বিলটা এখনো পাইনি। ও হে, তোমার বিল তৈরি হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। একটা সিগারেট ধরিয়ে টেবিলের উপর রাখা ম্যাগাজিনটার পাতা উল্টাতে লাগলো মাহমুদ। সবুরের পায়ের শব্দটা একটু করে ধীরে ধীরে মিলিয়ে গেল সিঁড়ির উপর। বেলা 9টা-10টা থেকে ছেলেরা বিভিন্ন হল, কলেজ আর স্কুল থেকে এসে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হতে লাগলো। রাস্তা দিয়ে দলবদ্ধভাবে না এসে একজন দুজন করে আসছিল ওরা। কারণ শহরে 144 ধারা পুরোপুরিভাবে বহাল রয়েছে। জিপে চড়ে পুলিশ অফিসাররা ইতস্তত ছোটাছুটি করছে রাস্তায়। কয়েকটি রাস্তার মোড়ে স্ট্যান্ড গান আর ব্রেন গান নিয়ে রীতিমতো ঘাঁটি পেতেছে ওরা। শহরের চারপাশ থেকে ছেলেরা যেমন আসছিল, তেমনি সাথে করে নতুন নতুন খবর নিয়ে আসছিল ওরা। একদল ছেলে নিজেদের মধ্যে কি যেন আলোচনা করতে করতে মধুর স্টলে এসে ঢুকলো। আসাদ কাছেই বসেছিল ওদের। ঘাড় বাঁকিয়ে জিজ্ঞেস করলো, আপনারা কোত্থেকে এসেছেন? আমরা নবকুমার হাই স্কুল থেকে। আর আপনারা? আমরা জগন্নাথ কলেজ। ওদিককার খবর কি? 7 জনকে অ্যারেস্ট করেছে। আর আরে ডক্টর জামান যে, তোমাদের হোস্টেলে নাকি পুলিশের হামলা হয়েছিল, ব্যাপার কি? 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট 17 জন গ্রেফতার, তার মধ্যে 7 জন মেয়ে। ওর কথায় চমকে উঠল আসাদ। সালমার কথা মনে পড়ল। ক্ষণিক নীরব থেকে আগ্রহের সাথে সে প্রশ্ন করল, মেয়েদের হোস্টেলেও হামলা হয়েছে বুঝি? হয়েছিল মানে? রীতিমতো কুরুক্ষেত্র। যেমন হেসে জবাব দিল। মেয়ের অবশ্য এক হাত দেখিয়েছে এবার। সেই 50 সালের কথা মনে নেই? তখন স্ট্রাইকের সময় আমরা দুর্গড়ায় শুয়ে পড়ছিলাম, আর মেয়েরা আমাদের গায়ের উপর দিয়ে টপকে ক্লাসে গিয়েছিল। সেই পাজি মেয়েগুলো এখন আর নেই, ওগুলো প্রায় সব বেরিয়ে গেছে। এখন নতুন যারা এসেছে তারা বেশ ভালো। জামান থামলো। আসাদ ভাবছিল সালমা গ্রেফতার হয়েছে কিনা জিজ্ঞেস করবে, কিন্তু কি ভেবে প্রশ্নটা করল না সে। পাশের টেবিলে তখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিল আরেক দল ছেলে। একজন ডাকলো, বলাই এদিকে আসো। এদিকে 2 কাপ চা দাও মধুদা। খাবার আছে কিছু? যা আছে নিয়ে এসো, ভালো করে খাইনি। যদি অ্যারেস্ট হয়ে যাই তো খিদেই মরবো। কি ব্যাপার, একটা সন্দেশ চেয়ে চেয়ে হয়রান হয়ে গেলাম। এখনই কালো পতাকা তুলতে যেতে হবে। কইরে বলাই, একটা সন্দেশ কি দিবি জলদি করে? বেটা অপদার্থ, তাড়াতাড়ি কর। মুনিমকে এদিকে আসতে দেখে আসাদ উঠে দাঁড়ালো। মুনিমের হাতে 2টি কালো পতাকা আর এক বান্ডিল কালো বেজ। বান্ডিলটা টেবিলের উপর নামিয়ে রেখে মুনিম বলল, আর দেরি করে কি লাভ? ছেলেরা প্রায় সব এসে গেছে। এখন কালো পতাকাটা তুলে দিই, কি বলো আসাদ? আসাদ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে থেকে কে একজন চিৎকার করে ডাকলো, মুনিম ভাই আসুন, আর কত দেরি? পাশ থেকে রাহাত বলল, দাঁড়ান মুনিম ভাই, একটু দাঁড়ান, 1 কাপ চা খেয়ে নেই। সবুর দাঁড়িয়েছিল একটু দূরে। ওর কথা শুনে সে জ্বলে উঠল ভীষণভাবে। তোমাদের শুধু খাওয়া আর খাওয়া। কেন, একদিন না খেলে কি চলে না? তোমার চলতে পারে, আমার চলে না। রাহাত রেগে উঠল। মুনিম বলল, হয়েছে, তোমরা এখন আর ঝগড়া বাঁধিও না। কালো পতাকা তুলতে কারা কারা যাবে এসো আমার সঙ্গে। কয়েকজন ছেলেকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ভবনের সিঁড়ি বেয়ে একটু পরে উপরে উঠে গেল মুনিম। নিচে মধুর স্থলের দক্ষিণ পশ্চিম কোণে সংঘবদ্ধ হলো বাকি ছেলেরা। সংখ্যায় হয়তো 4-5 হবে ওরা। বয়সের তারতম্যটা সহজে চোখে পড়ে। কারো বয়স 16-17-র বেশি হবে না, কারো 24 পেরিয়ে গেছে। কারো গায়ের রং কালো, কারো গৌরবর্ণ, কারো পরনে পায়জামা, কারো প্যান্ট, কিন্তু সংকল্পে সকলে এক। একটু পরে মুনিম আর তার সাথীদের ছাদের উপর দেখা গেল। ওরা কালো পতাকা তুলছে। পূবালী সূর্যের সোনালি আভায় চিকচিক করছে ওদের চোখ মুখ। কালো পতাকা উড়ছে আর স্লোগানের শব্দে ফেটে পড়ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সারি বেঁধে কয়েকটা পুলিশের গাড়ি এসে থামলো দূরে, বিশ্ববিদ্যালয় গেটের সামনে, গাছের ছায়ায়। রাহাত মুখে মুখে শুনলো, মুখে মুখে গুনলো, 1, 2, 3, 4, 5, 6, 7। 7 গাড়ি পুলিশ এসেছে রে।
ওই দেখ দেখ 7 গাড়ি পুলিশ এসেছে। সবুর ঠোঁট বাঁকালো। এতেই ঘাবড়ে গেলে বুঝি? সব পিঁপড়ে। একেবারে কাপুরুষের দল। এর চাইতে মায়ের কোলে বসে চুপ চুপ দুধু খাওয়া উচিত ছিল তাদের। খবরদার মুখ সামলে কথা বলছি, নইলে। রাহাত ঘুষি বাগিয়ে উঠেছিল, দৌড়ে এসে ওর হাতটা চেপে ধরলো আসাদ। এ কি হচ্ছে? এ কি করছো তোমরা? ছি ছি, ঘৃণায় দেহটা রি করে উঠল তার। ওদের দিকে কিছু কালো ব্যাজ আর আলপিন এগিয়ে দিয়ে বলল, নাও কালো ব্যাজ পরাও সকলকে, তোমরাও পরো। ছেলেরা তখন চারদিকে ছড়িয়ে পড়ে ইতস্তত দল বেঁধে আলাপ আলোচনায় ব্যস্ত। কেউ আলোচনা করছে পুলিশ নিয়ে, কেউ ভাবছে যারা জেলে গেছে তাদের কথা। কয়েকটি ছেলে ঘুরে ঘুরে কালো ব্যাজ পরাচ্ছিল, কারো শার্টের পকেটে, কারো কাঁধের উপর। আসাদ এগিয়ে গেল তাদের দিকে। আপনারা এমন ঘুর ঘুর করছেন কেন? সবাই এক জায়গায় জমায়েত হন, ওদের ডাকুন। তারপর সে নিজেই ডাক দিল, ভাই সব। তার ডাকে ছেলেরা এসে ধীরে ধীরে সংঘবদ্ধ হতে লাগলো আম গাছ তলায়। মেয়েরাও এসে পৌঁছেছে এতক্ষণে। 12 জন মেয়ে, পরনে সবার কালো পাড় দেয়া সাদা শাড়ি, চোখে মুখে সবার আনন্দের উজ্জ্বল দীপ্তি। রাহাত বলল, আপনাদের আর সবাই কোথায়? নীলা বলল, ওরা আসবে না। কেন? ওদের ভয় করে। আম গাছতলায় ছেলেদের পাশে ওর সাথীদের বসিয়ে রেখে নীলা সোজা মুনিমের কাছে এলো। কই ব্যাজ দিন? আমরা এখনো ব্যাজ পাইনি। আমার কাছে তো নেই, আসাদের কাছে। হাত দিয়ে দূরে দাঁড়ানো আসাদকে দেখিয়ে দিল সে। পুলিশ অফিসারটা তখন গেটের সামনে দাঁড়িয়ে প্রক্টরের সঙ্গে কি যেন আলাপ করছিল অত্যন্ত অন্তরঙ্গ ভাবে। ছেলেরা ওদের দিকে তাকিয়ে আলাপ করছিল। তুমি কি মনে করো পুলিশেরা ভেতরে আসবে? আসবে মানে দেখছো না ওরা ভেতরে আসার জন্য প্রস্তুত হচ্ছে। হলেই হলো নাকি? আমরা ওদের ভেতরে আসতে দিব না। আমরা এখানে শুয়ে পড়বো, তবু ঢুকতে দেব না ওদের। আমরা এখানে জান দিয়ে দেব, তবু। আহ, আপনারা থামুন, এত উত্তেজিত হচ্ছেন কেন? একটু চুপ করুন। মুনিমের গলা শোনা গেল একটু পরে, কিন্তু সুরগুল থামানো গেল না। কে একজন চিৎকার করে উঠল, ওই যে আবার 2 লরি পুলিশ এসেছে, দেখো দেখো। 2 লরি নয়, 3 লরি। তাকে শুধরে দিল আরেকজন। দেখলো মাথার লোহার টুপি লাগিয়েছে ওরা, যেন যুদ্ধ করতে এসেছে। প্রক্টর সাহেবকে সাথে নিয়ে 3 জন পুলিশ অফিসার লনটা পেরিয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো ছেলেদের দিকে। ইন্সপেক্টর রশিদের বুকটা কাঁপছিল ভয়ে। কে জানে ছাত্রদের ব্যাপার কিছু বলা যায় না। কাছে গেলে কেউ যদি একটা ইট ছুঁড়ে মারে মাথার উপর, তাহলে। উফ, কেন যে এই পুলিশ লাইনে এসেছিলাম? অস্পষ্ট গলায় বিড়বিড় করে উঠল ইন্সপেক্টর রশিদ। পাশ থেকে কিউ খান জিজ্ঞেস করেন, কি বললেন? বড় সাহেবের প্রশ্নে রীতিমতো অপ্রস্তুত হয়ে যায় ইন্সপেক্টর রশিদ। সামলে নিয়ে বলে, না না, ও কিছু না স্যার। বলছিলাম কি, এই ছেলেগুলো বড় বেশি বেড়ে গেছে, এদের আচ্ছা করে ঠ্যাঙানো উচিত। ঠোঁটের উপর মৃদু হাসি খেলে গেল কিউ খানের। ওদের দিকে এগুতে দেখে ছেলেরা এমন বিকট ভাবে চিৎকার জুড়ে দিল যে কে কি বলছিল ঠিক বোঝা গেল না। আসাদ এগিয়ে এসে থামাতে চেষ্টা করলো ওদের, কিন্তু কেউ থামলো না। ইন্সপেক্টর রশিদ বার কয়েক ইতস্তত করে বলল, আমাদের কথাটা আপনারা একটু শুনবেন কি? আপনাদের কথা আমরা শুনতে চাই না। আপনারা এখান থেকে চলে যান। এটা কি পুলিশ ব্যারাক নাকি এটা বিশ্ববিদ্যালয়? এখানে কে ঢুকতে দিয়েছে আপনাদের? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। রেগে চোখ মুখ লাল হয়ে গেল কিউ খানের। বার কয়েক দাঁতে দাঁত খসলেন তিনি, তারপর ইশারায় সাথীদের ফিরে আসতে বলে নিজেও ফিরে যাবার জন্য পা বাড়ালেন। কপালে তার ভাবনার ঘনরেখা। কি করা যেতে পারে এখন? এদিকে ছেলেরা তখন উত্তেজনায় ফেটে পড়ছে। ওদের কিছুতেই এদিকে আসতে দেব না আমরা। না মুনিম ভাই, আপনি না বললে কি হবে? আমরা ওদের বাধা দেবই। ইট মেরে ওদের মাথা ফাটিয়ে দেব আমরা। সবার গলা ছাপিয়ে সবুরের গলা শোনা গেল, ভাই সব তোমরা ইট জোগাড় করো। আমরা জান দেব, তবু মাথা নোয়াবো না। আমরা বীরের মতো লড়বো, ইট জোগাড় করো। আর কথাটা শেষ না হতে কে একজন চিৎকার করে উঠলো, পুলিশ! আরেকজন বলল, পালাও পালাও। ওদূরে শখানেক পুলিশ অর্ধবৃত্তাকারে ছুটে আসছে ছাত্রদের দিকে। মাথায় ওদের হেলমেট, হাতে একটা করে লাঠি, লোহার নাল লাগানো বুটজুতো দিয়ে শ্যামল দুর্বা ঘাসগুলোকে মারিয়ে ছুটে আসছিল ওরা। ছুটে আসছিল দু চোখে বন্য হিংস্রতা নিয়ে। পালাও পালাও পুলিশ! এর মাঝে আরেকটি কণ্ঠ শোনা গেল, ভাই সব, পালিও না, রুখে দাঁড়াও।
সে কণ্ঠস্বর আসাদের, কিন্তু তার কণ্ঠস্বর চাপা পড়ে গেল চারদিকের উন্মত্ত কোলাহলে। ভাই সব পালিও না! সমস্ত গলা ফাটিয়ে চিৎকার করে উঠল আসাদ। সামনে তাকিয়ে দেখলো পুলিশগুলো প্রায় গায়ের উপর এসে পড়ছে তার। পেছনে একটা ছেলেও দাঁড়িয়ে নেই, সকলে পালাচ্ছে। শুধু 5টি মেয়ে ভয়ার্ত চোখ মেলে বসে আছে ওর পেছনে আম গাছ তলায়। ভাই সব! শেষবারের মতো ডাকতে চেষ্টা করলো আসাদ। পরক্ষণে একটা লাঠি এসে পড়ল ওর কোমরের উপর। আরেকটা, আরো একটা আঘাত। চাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল আসাদ। পাশ থেকে কে যেন গম্ভীর গলায় বলল, অ্যারেস্ট হিম। আর সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবল তাদের ইস্পাত দৃঢ় বাহু বন্ধনে আবদ্ধ করলো তাকে। আসাদের মনে পড়ল 52 সালের একটি দিনে প্রথম যে 10 জন ছেলে 44 ধারা ভঙ্গ করেছিল তাদের নেতৃত্ব দিয়েছিল সে। সেদিনও সবার আগে গ্রেফতার করা হয়েছিল তাকে। আর আজ 3 বছর পর সেই দিনটিতে সে আবার সবার আগে বন্দী হলো। বাণিজ্য ভবনের দিকে যারা পালাচ্ছিল তাদের মধ্যে মেয়েও ছিল একজন। শাড়িতে পা জড়িয়ে কংক্রিটের রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে গেল মেয়েটা। জীবনে কোনোদিন পুলিশের মুখোমুখি হয় নাই, তাই ভয়ে মুখখানা সাদা হয়ে গেল তার। কলজাটা ধুক ধুক করতে লাগলো গলার কাছে এসে। মনে মনে সে খোদাকে ডাকলো, খোদা বাঁচাও। পরক্ষণে চেয়ে দেখলো একটা কনস্টেবল লাঠি উঁচিয়ে ছুটে আসছে ওর দিকে। অস্ফুট আর্তনাদ করে মেয়েটা চোখ জোড়া বন্ধ করলো। পুলিশ ভ্যানে উঠে দাঁড়াতে আসাদ পেছনে তাকিয়ে দেখলো আম গাছ তলায় বসে থাকা সেই 5টি মেয়েকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে এদিকে। নীলা আছে, রানু আর রুকেয়াও আছে ওদের দলে। ওরা হাত তুলে অভিবাদন জানালো ওকে। তারপর এগিয়ে গেল আরেকটা পুলিশ ভ্যানের দিকে। ওদের দিক থেকে চোখগুলো সরিয়ে আনতে আসাদ চমকে উঠল। রাহাতও গ্রেফতার হয়েছে। কপাল চুইয়ে দৌড় দৌড় করে রক্ত ঝরছে ওর। সাদা জামাটা ভিজে লাল হয়ে গেছে রক্তে। কাছে আসতে 2 হাতে ওকে বুকের ভেতর জড়িয়ে নিল আসাদ। তারপর পকেট থেকে রুমাল বের করে ওর ক্ষতস্থানটা চেপে ধরল সে। মেয়েরা তখন পাশের ভ্যান থেকে স্লোগান দিচ্ছিল, বরকতের খুন ভুলব না, শহীদের খুন ভুলব না। আরো জন কয়েক ছেলেকে এনে তোলা হলো প্রিজন ভ্যানের ভেতর। তাদের মধ্যে একজনের কাঁধের উপর লাঠির ঘা পড়ায় হাড়টা ভেঙে গিয়েছে, তাই ব্যথায় সে কাতরাচ্ছিল আর ফিস ফিস করে বলছিল, হাতটা আমার ভেঙে গিয়েছে একেবারে, মা গো ব্যথায় যে মরে গেলাম। কি তোমরা চুপ করো কেন, স্লোগান দাও। আসাদ স্লোগান দিল, শহীদ স্মৃতি, আর সকলে বলল অমর হোক। ছাত্রদের কাছ থেকে প্রথম প্রতিরোধ এলো লাইব্রেরির ভেতরের দরজায় 2টো টেবিল টেনে এনে দরজার উপর ব্যারিকেড সৃষ্টি করলো ওরা। একটি ছেলে চিৎকার করে ডাকলো, আরো টেবিল আনো এদিকে, আরো আরো। দরজাটা আটকে ফেলো যেন ঢুকতে না পারে। ওদের এখানে ঢুকতে দেব না আমরা, না কিছুতেই না। ওরা যখন প্রতিরোধ সৃষ্টি করার পরিকল্পনা করছিল তখন কিছু সংখ্যক ছেলে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সেলফ থেকে কয়েকটা বই নামিয়ে সুবুধ বালকের মতো পড়তে বসে গেল। বাইরে যে অত কিছু ঘটে গেল যেন অশুভের সাথে কোনো যোগ ছিল না ওদের, যেন অনেক আগে থেকে এমনি পড়ছিল ওরা, এখনো পড়ছে। ওদের দিকে চোখ পড়তে ঘৃণায় দেহটা বার কয়েক কেঁপে উঠল বেনুর। চোখ জোড়া জ্বালা পোড়া করে উঠল। একটা ছেলের হাত থেকে ছো মেরে বইটা কেড়ে নিয়ে তীব্র গলায় যেন তিরস্কার করে উঠল, আপনার লজ্জা করে না? এখন বই পড়ছেন, ওদিকে আপনার বন্ধুদের কুকুরের মতো মারছে, আপনার লজ্জা করে না? কয়েকটা ছেলে লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো, কিন্তু কয়েকজন উঠল না। আগের মতো বইয়ের পাতায় মনোনিবেশ করলো তারা। একজন ছেলে গলা ছড়িয়ে বলল, থাক ওদের পড়তে দাও, কাপুরুষদের শান্তিতে থাকতে দাও। তোমরা সকলে এদিকে এসো, পুলিশগুলোকে এখানে কিছুতেই ঢুকতে দেব না আমরা। কিন্তু পেছনের দরজা দিয়ে পুলিশগুলো ততক্ষণে ঢুকে পড়েছে সেখানে। শুধু সেখানে নয়, মেয়েদের কমন রুমে, অধ্যাপকের ক্লাবে, বাণিজ্য ভবনে, দোতলার করিডোরে, সারা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব নৃত্য শুরু হয়েছে পুলিশের। ঘুম ঘুম চোখে পায়ের শব্দটা কানে আসছিল তার। ভেজানো দরজাটা ঠেলে কে যেন ঢুকলো ভেতরে। পায়ের শব্দ ঘরের মাঝখানে এসে স্লথ হয়ে গেল, তারপর থেমে গেল এক সময়ে। মাহমুদ চোখ মেলে তাকালো এতক্ষণে।
চোখে মুখে অপ্রস্তুত ভাব নিয়ে সামনে দাঁড়িয়ে ডলি। ও আপনি বসুন। শুয়েছিল, উঠে বসলো মাহমুদ। ওর দিকে ভালো করে তাকাতে সাহস হলো না ডলির। গত রাতের কথা মনে হতে অকারণে আরক্ত হলো সে। টি রঙের ব্যাগটা টেবিলের উপর রেখে দিয়ে সামনের কোচটিতে বসে পড়ল ডলি। পরনে তার হলদে ডোরাকাটা শাড়ি, গায়ে শিফনের ব্লাউজ, চুলগুলো সুন্দর বেনি করা, কপালে চন্দনের একটা ছোট্ট ফোঁটা, আর কানে একজোড়া সাদা পাথরের টব। ডলিকে বেশ লাগছিল দেখতে। বার কয়েক ইতস্তত করে ওর দিকে না তাকিয়ে ডলি জিজ্ঞেস করলো, বজলের আসবার কথা ছিল, ও কি এসেছিল এখানে? বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে অপাশের বড় জানলাটা খুলে দিল মাহমুদ। তারপর বলল, এসেছিল, আপনাকে বসতে বলে গেছে। ডলি হতাশ হলো। আসবে তো বলে গেছে, কিন্তু কখন আসবে তার কি কোনো ঠিক আছে? এতক্ষণ কি করে এখানে অপেক্ষা করবে ডলি? দুজনে চুপ করেছিল। মাহমুদ নীরবতা ভেঙে একটু পরে বলল, শহরের কোনো খবর জানেন? ডলি প্রথমে ঠিক বুঝতে পারলো না, পরে বুঝতে পেরে বলল, না, কিছু জানি না। মাহমুদ বলল, আসাদ রাহাত সহ অনেক ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ গ্রেফতার করেছে। ডলি চোখ তুলে তাকালো ওর দিকে। কার কাছ থেকে শুনলেন? কণ্ঠস্বরে ওর ব্যগ্রতা দেখে একটু অবাক না হয়ে পারল না মাহমুদ। বলল, সারা শহর জানে আর আপনি জানেন না? এক কথার পর চুপ করে গেল ডলি। আর কোনো প্রশ্ন করলো না। মাহমুদ লক্ষ্য করলো ডলি যেন হঠাৎ বেশ গম্ভীর হয়ে গেছে। কিছু ভাবছে সে, কিন্তু অত গভীরভাবে কি ভাবতে পারে ডলি? একটু পরে ডলি জিজ্ঞেস করলো, কেন গ্রেফতার করা হলো ওদের? মাহমুদ না হেসে পারল না, হেসে বলল, বড় বোকার মতো প্রশ্ন করলেন আপনি। বিনা কারণে কি ওদের গ্রেফতার করা হয়েছে? ওরা আইন অমান্য করেছিল। ক্ষণকাল থেমে মাহমুদ আবার বলল, ওদের নেতা, কি যেন ছেলেটার নাম? হ্যাঁ হ্যাঁ, মুনিম। ওকে নিশ্চয়ই চেনেন আপনি? ডলি চমকে উঠে বলল, কই, না তো, আপনি কার কাছে শুনলেন? মাহমুদ মৃদু হেসে বলল, বজলের ও বন্ধু কিনা, তাই ভাবলাম সে ওর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। ডলি মাটিতে চোখ জোড়া নামিয়ে রেখে ঈষৎ ঘাড় নাড়ল। না, বজলে ওর সঙ্গে আলাপ করিয়ে দেয়নি ডলির। আলোচনার ধারাটা হয়তো অন্যদিকে নেয়ার জন্য একটু পরে ডলি জিজ্ঞেস করলো, উনি কোথায়? ওনাকে দেখছি না যে। মাহমুদ বুঝতে না পারে বলল, কার কথা বলছেন? ওয়াইফ? মাহমুদ যেন চিৎকার করে উঠল, আমার ওয়াইফ? তারপর হু হু করে হেসে উঠল। ও, শাহানার কথা বলছেন? কে বলেছে ও আমার ওয়াইফ? ও নিজে বুঝি? ডলি ঘাড় নেড়ে বলল, না, অন্যের কাছ থেকে শুনেছি। কে সে? বজলে? বজলে? মাহমুদ আবার শব্দ করে হেসে উঠল। তাহলে আপনি ভুল শুনেছেন। শাহানা আমার বোন। বলে হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল সে। ডলির ভালো লাগছিল না। সবকিছু যেন কেমন অস্বস্তিকর মনে হচ্ছিল তার কাছে। খানিকক্ষণ চুপ করে থেকে একসময় উঠে দাঁড়ালো সে। মাহমুদ সচকিত হয়ে বলল, এ কি, আপনি চললেন নাকি? ডলি ওর দিকে না তাকিয়েই বলল, বজলে এলে বলবেন শরীরটা খুব ভালো লাগছিল না, তাই চলে গেলাম। আচ্ছা, তাই বলবো। ও চলে যেতে চাওয়ায় যেন স্বস্তি পেল। কে জানে, শাহানা সম্পর্কে যদি আরো কিছু জিজ্ঞেস করে বসতো। ডলি চলে গেলে একটা সিগারেট ধরিয়ে মনে মনে বজলাকে গালাগালি দিল মাহমুদ। আস্ত একটা ইডিয়ট। তারপর গুনগুন করে ইংরেজি গানের কলি ভাসতে লাগলো সে। একটু পরে তাকেও বেরোতে হবে বাইরে। লালবাগে যখন প্রথম পুলিশ ভ্যানটা এসে পৌঁছালো, বেলা তখন পশ্চিমে হেলে পড়েছে। শুকনো ধুলো উঠছে বাতাসে। হলদে রোদ চিকচিক করছে লালবাগের মাঠের উপর, যেখানে এককালে সেই 100 বছর আগে দেশি সিপাহীরা বিদ্রোহ করেছিল বিদেশি বেনিয়াদের বিরুদ্ধে। সেই মাঠে পুলিশ ভ্যানটা গেটের সামনে এসে থামতে কবি রসুলকে দেখতে পেল আসাদ। পরনে তার একটি লুঙ্গি, গায়ে কম্বল জড়ানো। ওদের দেখতে পেয়ে ছুটে এলো কবি রসুল। কোত্থেকে ধরেছে তোমাদের? ইউনিভার্সিটি থেকে। এখানে কজন? এখানে আমরা 18 জন। আরো অনেককে ধরেছে। ওদেরও এখনই নিয়ে আসবে। সকালে যারা ধরা পড়েছিল তারা সকলে ঘিরে দাঁড়ালো নতুন অভ্যাগতদের। হাতে হাত মেলালো ওরা। তারপর রাহাতের দিকে চোখ পড়তে অস্ফুট আর্তনাদ করে উঠল, এ কি, ওর মাথা ফাটলো কেমন করে? আসাদ বলল, ইউনিভার্সিটিতে লাঠি চার্জ করেছে ওরা। তাই নাকি? হ্যাঁ। পাশে একজন দারোগা দাঁড়িয়ে ছিল। কবি রসুল তার দিকে তাকিয়ে রেগে উঠল,
কি সাহেব, তামাশা দেখছেন বুঝি? ছেলেটা তো মারা যাবে, একটা ডাক্তার ডাকুন না। এখানে ডাক্তার ডাকার কোনো নিয়ম নেই, দারোগা জবাব দিল। বলেন তো তাকে বলেন তো তাকে হাসপাতালে পাঠাই। হয়েছে, আপনাকেও তো দরদ দেখাতে হবে না। সবুর মাটিতে থুথু ছিটিয়ে বলল। লোকগুলোকে দেখে ঘেন্নায় বমি আসে আমার। যান যান সাহেব, এখান থেকে দূরে সরে যান। এমন অপ্রত্যাশিত অপমানকর কথা শুনে রাগে চোখ মুখ লাল হয়ে উঠল লোকটার, কিন্তু কিছু বলতে সে সাহস করল না। চুপচাপ সরে গেল একপাশে। মেডিকেলের ছেলেরা বলল, আপনারা ঘাবড়াবেন না, জখমটা তেমন মারাত্মক নয়, আমরা ব্যান্ডেজ করে দিচ্ছি। বলে ওরা এগিয়ে এসে রাহাতকে ধরাধরি করে বারান্দায় নিয়ে গিয়ে বসালো। উসমান খান বলল, একটু গরম পানি আর একটু আয়োডিন দরকার। দাঁড়ান, দেখি জোগাড় করতে পারি কিনা। ওকে আশ্বাস দিয়ে থানা ইনচার্জের কাছ থেকে আয়োডিন আর গরম পানি আনার বন্দোবস্ত করতে গেল কবির রসুল। পুলিশ ভ্যান থেকে নামবার আগ পর্যন্ত আসাদ ভেবেছিল সালমার সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে সে কি আগের মতো সহজভাবে কথা বলতে পারবে। গত রাতের কথা বারবার করে মনে পড়ছিল তার। থানা অফিসের পাশে লম্বা ব্যারাকটার সামনে আরো সাতটা আটটা মেয়ের মাঝখানে বসে ওদের কি যেন বোঝাচ্ছিল সালমা। দেখে আসাদ বুঝলো ওরা মেডিকেলের মেয়ে। সকালে হোস্টেল থেকে ধরা পড়েছে ওরা। কারো পরনে সেলোয়ার, কারো পরনে শাড়ি। আসাদকে দেখে ফিক করে হেসে দিল সালমা। তারপর অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, বেশ, আপনি ধরা পড়েছেন তাহলে? কি করব বলুন, আপনাদের ছেড়ে থাকতে পারলাম না। আসাদের কথায় মুখখানা ঈষৎ রাঙা হয়ে উঠল সালমার। চোখজোড়া মাটির দিকে নামিয়ে পরক্ষণে গম্ভীর হয়ে গেল সে। কে জানে, হয়তো গত রাতের কথা মনে পড়েছে তার। আসাদ ভাবল। একটু পরে সালমা ইতস্তত করে বলল, আমরা ভোর রাতেই অ্যারেস্ট হয়েছি। হ্যাঁ, আমি তা শুনেছি। কার কাছ থেকে শুনলেন? ভ্রুজোড়া স্বল্প বাঁকিয়ে প্রশ্ন করল সালমা। আসাদ বলল, আপনার সহপাঠীদের কাছ থেকে। ও। সালমা মৃদু হেসে মুখখানা অন্যদিকে ঘুরিয়ে আরেকটি মেয়ের সঙ্গে কথা বলতে লাগলো। না, গত রাতের কথা এখন আর মনে নেই তার। সব ভুলে গেছে মেয়েটি, আসাদ ভাবল। তবে কেন জানি মনটা ব্যথায় টনটন করে উঠল তার। ভার্সিটির মেয়েদের নিয়ে তখন দ্বিতীয় প্রিজন ভ্যানটা এসে পৌঁছেছে লালবাগে। ওদের দেখতে পেয়ে শিশুদের মতো আনন্দের হাততালি দিতে দিতে সেদিকে এগিয়ে গেল মেডিকেলের মেয়েরা। এই যে নীলা, যে আসো আসো। ছুটে এসে ওকে দু হাতে জড়িয়ে ধরলো সালমা। রানু বলল, বাহ সালমা আপা, তুমি? বেশ ভালোই হলো, একসঙ্গে থাকা যাবে। সালমা জিজ্ঞেস করলো, তোমরা কজন? নীলা জবাব দিল, 5। তাহলে 5 আর 8 মিলিয়ে আমরা 13 জন হলাম। হ্যাঁ, 13 জন মেয়ে আমরা, সালমা বলল। আসাদ কাছে দাঁড়িয়েছিল, ফুরন কেটে বলল, আমাদের তুলনায় কিন্তু সমুদ্রে বাড়ি বিন্দু। হয়েছে হয়েছে, অত বড়সড় কথা বলবেন না। নীলা ঠোঁট বাঁকালো। দেখেছি আপনাদের সাহস। পুলিশ দেখে সব বেড়ালের মতো পালিয়েছেন, আবার কথা বলেন। আমরা পালাইনি। হুম। উত্তরে কি যেন বলতে যাচ্ছিল আসাদ। এমন সময় আরো এক পুলিশ ভ্যান এসে থামলো এখানে। আরো একদল ছেলে, আরো একদল মেয়ে। তারপর বেলা যত বাড়তে লাগলো, গ্রেফতার করে আনা ছেলে মেয়ের সংখ্যাও তেমনি বাড়তে লাগলো ধীরে ধীরে। কাঁটাতার আর পুলিশ ঘেরা মাঠটার মধ্যে গুল হয়ে বসলো ছেলে মেয়েরা। আর তারা প্রতীক্ষা করতে লাগলো কখন জেলখানায় নিয়ে যাবে। তাদের সকলের মুখের হাসি, চোখে শপথের কাঠিন্য। হঠাৎ এক সময়ে সবার মাঝখান থেকে অপূর্ব দরদ নিয়ে নীলা গান গেয়ে উঠল। যদি তোর ডাক শুনে কেউ না আসে। তারপর সে গাইল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওর গান শুনে কিছুক্ষণের জন্য সবাই যেন বোবা হয়ে গেল। কে গভীর মৌন চারপাশ থেকে এসে গ্রাস করলো ওদের। খানিকক্ষণ পরে আবার কলকল করে কথা বলে উঠল ওরা। কবির রসুল একজন দারোগাকে ডেকে বলল, কি ব্যাপার, আমাদের কি এখানে ফেলে রাখবেন নাকি? আরেকজন জিজ্ঞেস করলো, জেলখানায় কখন নেবেন? এখানে আর ভালো লাগছে না। জেলে নিতে হয় নিয়ে চলুন। হুহু, এই ফাঁকা মাঠের মধ্যে কতক্ষণ ধরে রাখা যায়? দয়া করে একটু তাড়াতাড়ি করুন না আপনারা। ওদের হই হট্টগুলোর একপাশে চুপচাপ বসেছিল মুনিম।
লাঠির আঘাত লেগে বা চোখটা ফলে গেছে ওর। নীলার গান শুনে বারবার ডলির কথা মনে পড়ছে। ডলিও তো নীলার মতো আসতে পারতো এখানে, কেন সে এলো না? ভাবতে গিয়ে বুকটা ব্যথায় মুচড় দিয়ে উঠল মনিমের। ওকে চুপচাপ বসে থাকতে দেখে বেনু এসে বলল, কি ভাব কি ভাবছো মনিম ভাই? না, কিছু না। চোখ তুলে বেনুর দিকে তাকালো মনিম। দেহের গড়নটা ওর একটু ভারী গোছের, চেহারাখানা সুন্দর আর কমনীয়। সবার সঙ্গে হেসে হেসে কথা বলে বেনু। কোনো অবিলতা নেই, কলুষতা নেই, আর কাজ পেলে কি খুশিই না হয় মেয়েটা। দু হাতে কাজ করে। ওর দিকে তাকিয়ে মুনিমের আবার মনে হলো, ডলি কেন বেনুর মতো হলো না? বেনু ওর পাশে বসলো। খোলা চোখটার দিকে দৃষ্টি পড়তে বলল, লাঠির আঘাত লেগেছিল তাই না মুনিম ভাই? মুনিম সংক্ষেপে বলল, হ্যাঁ। বেনু বলল, মেডিকেলের ছেলেদের বললে ওরা সুন্দরভাবে ব্যান্ডেজ করে দেবে, বলবে ওদের? বেনুর উৎকণ্ঠা দেখে অবাক হলো মুনিম। বেনু আর কিছু বলল না, চুপচাপ রোদে চিকচিক করা অসমতল মাঠটার দিকে চেয়ে রইল। ওদিকে বসে সালমা আসাদকে জিজ্ঞেস করলো, আপনি এর আগে কোনোদিন জেলে যাননি? গেছি। কবার? 3 বার। তাই নাকি? হ্যাঁ। আসাদ মৃদু হাসলো। চেয়ে দেখলো মাটির দিকে চোখ নামিয়ে কি যেন ভাবলো সালমা। কে জানে, হয়তো গত রাতের কথা ভাবছে সে, কিংবা ভাবছে তার কারারুদ্ধ স্বামীর কথা। কি ভাবছে জিজ্ঞেস করতে সাহস হলো না আসাদের। মাটির এপাশটায় এরা বসেছিল, অপাশটায় তখন কবি রসুল একজন পুলিশ অফিসারের উপর রেগে গিয়ে বলছে, এই রোদের ভেতর কতক্ষণ বসিয়ে রাখবেন এখানে? জেলে যাবেন, নেবেন না নাকি? নেবো নেবো, এত ধৈর্য হারাচ্ছেন কেন? এখনই নেব। জবাবটা তাড়াতাড়ি সেরে সেখান থেকে তাড়াতাড়ি সরে গেল পুলিশ অফিসারটা। সবুজ মাটিতে থুতু ছিটিয়ে বলল, লোকগুলোকে দেখলে ঘেন্নায় বমি আসে আমার। তোমরা কেমন করে যে ওদের সঙ্গে কথা বলো? আবার মাটিতে থুতু ছেটালো সে। কেউ কিছু বলল না। পরদিন 3-4খানা পুলিশ বোঝাই পাড়ি উত্তর দিক থেকে দ্রুত দক্ষিণ দিকে চলে গেল। পরদিন 3-4খানা পুলিশ বোঝাই গাড়ি উত্তর থেকে দ্রুত দক্ষিণ দিকে চলে গেল। এক নজর সেদিকে তাকিয়ে দেখলো বজলে, তারপর মৃদু পায়ে আবার হাঁটতে লাগলো। মিরান্ডারে বসে 1 কাপ চা খাবে। কাচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে শাহানাকে একা একা থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল বজলে। ওকে দেখতে পেয়ে শাহানা ম্লান হাসলো। চা খেতে এলেন বুঝি? বজলে ওর সামনের চেয়ারটা টেনে নিয়ে বলে বসলো, হ্যাঁ। আপনি খেয়েছেন? হ্যাঁ। আরেক কাপ খান আমার সঙ্গে। শাহানা হ্যাঁ না কিছু বলল না। বয় এসে দাঁড়িয়েছিল। বজলে 2 কাপ চা আনতে বলল তাকে। বয় চলে গেলে বজলে হঠাৎ প্রশ্ন করে বসলো, এখন কোথায় আছেন আপনি? শাহানা সে কথার কোনো জবাব না দিয়ে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল বজলের দিকে, তারপর বলল, মামুদের সঙ্গে কি আপনার দেখা হয়েছিল এর মধ্যে? বজলে বলল, হ্যাঁ, সকালে ওর ওখানে গিয়েছিলাম আমি। শাহানা মাথা নিচু করে কয়েক মুহূর্ত নীরব থেকে বলল, আমি এখন সেগুন বাগানে আমার এক বান্ধবীর বাসায় আছি। ও, বজলে মৃদু স্বরে বলল। বয় এসে চা রেখে গেল টেবিলের উপর। পটের ভেতর 1 চামচ চিনি ঢেলে নিয়ে শাহানা বলল, ও নিশ্চয় আমার সম্পর্কে অনেক কথা বলেছে আপনাকে। বজলে কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে বন্ধুর পক্ষ নিয়ে বলল, না, ও কিছু বলেনি আপনার সম্পর্কে। নিশ্চয় বলেছে, আপনি লুকোচ্ছেন আমার থেকে। অদ্ভুতভাবে হাসলো শাহানা। পেয়ালায় চা ঢালতে ঢালতে আবার বলল, জানেন, লোকটা বিয়ে করবে বলে কথা দিয়েছিল আমার, আর এখন বলে, না, আমি ওরকম কোনো কথা দিইনি। ক্ষণকাল থেমে আবার বলল, সে তখন কত অনুনয়, তোমার ভালোবাসা পেলে স্বর্গ মর্ত এক করে দিব, আর এখন জোচ্চোর কোথাকার। বজলে মাথা নিচু করেছিল, চোখ তুলে এবার তাকালো ওর দিকে। পরনে একখানা কলাপাতা রঙের পাতলা শাড়ি, সাদা ব্লাউজ, ঠোঁটে হালকা লিপস্টিক লাগানো, চুলগুলো গোলাকার খোপা করা। ডলির চেয়ে কম সুন্দরী নয় শাহানা। চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিয়ে শাহানা আবার বলল,
ও ভেবেছে চিরকাল আমি ওর করুণায় ভিখারি হয়ে থাকি। উর্বর চিন্তা বটে, বলে অদ্ভুতভাবে হাসল শাহানা। তারপর চায়ের পেয়ালায় মৃদু চুমুক দিয়ে বলল, থাক ওসব কথা। আপনার কি খবর বলুন? চা খেয়ে বেরিয়ে কোথাও যাবেন? চা খেয়ে বেরিয়ে কোথায় যাবেন? বজলে একটা সিগারেট ধরিয়ে বলল, কিছু ঠিক নেই, এমনি একটু ঘুরে বেড়াবো। শাহানা বলল, আমার ওখানে চলুন না। বজলে শুধালো, কোথায়? সেগুন বাগানে। ওকে অবাক করে দিয়ে অপূর্ব গলায় শাহানা বলল, ওরা সবাই দেশের বাড়ি গেছে, বাসাটা খালি। রাতের বেলা একা থাকতে বড় ভয় করবে আমার। চলুন না, আপনিও থাকবেন। শাহানার দু চোখে আশ্চর্য আমন্ত্রণ। চুল থেকে পা পর্যন্ত ওর পুরো দেহটার দিকে এক পলক তাকালো বজলে। ডলিকে মনে পড়ল, ও যদি জানতে পারে? না, ও মোটেই জানতে পারবে না। সিগারেট একটা জোর টান দিল বজলে, তারপর কাপা গলায় বলল, আচ্ছা যাব। ও চোখে চোখ রেখে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ছড়ালো শাহানা। বিরেন্ডার থেকে বেরিয়ে একখানা রিকশা নিল ওরা। ওর কানের কাছে মুখ এনে বজলে কি যেন বলতে চাচ্ছিল। শাহানা বলল, ডলি গেল? ডলি? বজলে আঁতকে উঠল, কোথায় দেখলেন তাকে? শাহানা বলল, এই তো রিকশা করে গেল ওদিকে। মুহূর্তে মুখখানা বিবর্ণ হয়ে গেল বজলের। ও কি দেখেছে আমাদের? শাহানা হেসে দিয়ে বলল, তা কেমন করে বলবো? বলে ওর হাতটা একটা মৃদু চাপ দিল শাহানা। ওর হাতখানা মুঠোর মধ্যে নিয়ে নীরবে কিছুক্ষণ নাড়াচাড়া করলো বজলে। তারপর একটা সিগারেটে ধরিয়ে ফ্যাকাশে দৃষ্টি মেলে বাইরের দিকে তাকিয়ে রইল সে। হৃৎপিণ্ডটা গলার কাছে এসে ধুক ধুক করছে। আকাশের পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে। দিনের ক্লান্তি শেষে রাত তার স্নিগ্ধতা নিয়ে আসছিল পৃথিবীর বুকে। কর্মচঞ্চল শহর রাত্রের মুখোমুখি দাঁড়িয়ে এই বিষণ্ণ বিকেলে হঠাৎ মৌন গভীর সমুদ্রে ডুব মেরেছিল যেন। জেল গেটের সামনে বন্দি ছাত্রছাত্রীদের জড়ো করা হলো এনে। একজন নয়, দুজন নয়, 250-র উপর সংখ্যা ওদের। খবর পেয়ে আত্মীয় স্বজনেরা খোঁজ নিতে এসেছেন। কার কি প্রয়োজন কাগজে টুকে নিচ্ছে চটপট। সালমার বিছানাপত্তর আর কাপড় চোপড় নিয়ে শাহেদ এসেছিল। হোলডোল আর সুটকেসটা সামনে নামিয়ে রেখে বলল, নে আপা, তোর জিনিসপত্রগুলো সব দেখে নে। আমাকে এক্ষুনি যেতে হবে, জলদি কর। কেন, তুই কোথায় যাবি? সালমা উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো। শাহেদ বলল, বারে, তোদের যে ধরে এনেছে তার প্রতিবাদে ধর্মঘট করবো না বুঝি? সালমা মনে মনে খুশি হলো। বলল, দেখো তুমি যেন দুষ্টুমি করো না, তাহলে কিন্তু খুব রাগ করব। তুই আমায় কি মনে করছিস আপা? আমি দুষ্টুমি করি? শাহেদ আহত হলো। এই তো এখন গিয়ে পোস্টার লিখতে বসবো। পাড়ার ছেলেদের সব বলে রেখেছি, আজ রাতের মধ্যে 200 পোস্টার লাগানো চাই। কি মনে করেছিস তুই? বলে চলে যাচ্ছিল শাহাদ। কি মনে পড়তে ফিরে এসে পকেট থেকে একখানা চিঠি বের করে এগিয়ে দিল সালমার দিকে। দিতে ভুলেই যাচ্ছিলাম, নে দুলা ভাইয়ের চিঠি। হাত বাড়িয়ে চিঠিখানা নিল সালমা। আসাদ বলল, কার চিঠি? সালমা ওর দিকে না তাকিয়ে জবাব দিল, ও লিখেছে, রাজশাহী জেল থেকে। আরো কি যেন বলতে যাচ্ছিল সালমা। নীলা ডাকলো, সালমা এসো, আমাদের নাম ডাকছে। অস্ফুট কণ্ঠে আসি বলে চলে গেল সালমা। গত রাতের কথা সে একেবারে ভুলে গেছে। স্বামীর চিঠিখানা কত যত্ন করে রেখেছে হাতের মধ্যে, আসাদ ভাবল। আর ভাবতে গিয়ে মনটা কেন যেন ব্যথা করে উঠল তার। শাহানাকে দেখে তেমন অবাক হয়নি মুনিম। জানো তো, সে জানতো সে আসতে পারে। অবাক হলো ওর সঙ্গী ডলিকে দেখে। শাহানা বলল, ডলি এসেছে তোমার সঙ্গে দেখা করতে। প্রথমে কিছুক্ষণ একটা কথাও মুখ দিয়ে সরল না মুনিমের। অপ্রত্যাশিত আনন্দে বোবা হয়ে গেছে সে। ডলি এগিয়ে এসে এক মুঠো ফুল গুজে দিয়ে ওর হাতের মধ্যে, কিছু বলল না। মাটিতে চোখ নামিয়ে নীরবে দাঁড়িয়ে রইল। মুনিম মৃদু গলায় বলল, হয়তো দীর্ঘদিন আর তোমার সঙ্গে দেখা হবে না ডলি। ডলি চোখ তুলে তাকালো ওর দিকে।
স্বল্প অন্ধকারেও মুনিম দেখল ডলির চোখ জোড়া পানিতে ছলছল করছে। আনন্দে মনটা নেচে উঠছিল বারবার। আর সে শুধু চেয়ে চেয়ে দেখছিল ডলিকে। ডলির এমন রূপ আর কোনোদিন চোখে পড়েনি মুনিমের। আসাদ এসে ওর কাঁধের উপর একখানা হাত রাখল। তোমার বাসা থেকে কেউ আসেনি মুনিম? আমেনা এসেছিল, মুনিম জবাব দিল। কাপড় চোপড়গুলো ওই দিয়ে গেছে। মা নাকি খবর শুনে কাঁদতে শুরু করেছেন। মাকে নিয়ে আমার এক জ্বালা। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল মুনিম। আসাদ সরে গেল অন্যদিকে। ওর কেউ আসেনি। মা যার নেই দুনিয়াতে কেউ বুঝি নেই তার। হঠাৎ মরা মায়ের কথা মনে পড়ায় মনটা আরো খারাপ হয়ে গেল আসাদের। নাম ডেকে ডেকে তখন একজন করে ছেলে মেয়েদের ঢুকানো হচ্ছিল জেলখানার ভেতর। নাম ডাকতে ডাকতে হাঁফিয়ে উঠছিলেন ডেপুটি জেলার সাহেব। একসময় বিরক্তির সাথে বললেন, উফ, এত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানা তো এমনিতে ভর্তি হয়ে আছে। ওর কথা শুনে কবি রসুল চিৎকার করে উঠল, জেলখানা আরো বাড়ান সাহেব, এত ছোট জেলখানায় হবে না। আরেকজন বলল, এতেই খাপড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। এই ছিল আরেক ফাল্গুন উপন্যাস। যারা এই পর্যন্ত শুনেছেন প্রত্যেককে ধন্যবাদ।